কে এই এসকে? শুধু আমাকে টার্গেট করতেছে, আমার গোডাউনের মাল আত্মসাৎ করা, আমার লোকদেরকে মারা। কে এই এসকে? খুঁজে বের কর। কথাগুলো এমপি আফতাব সাহেব তার লোকেদের চিল্লিয়ে বললেন। সবাই লেগে পড়ে এসকের রহস্য উদ্ঘাটন করতে। বেশ কয়েকদিন ধরে আফতাব সাহেবের মালামাল আফতাব সাহেবের লোকেদের মেরে তার পাশে রক্ত দিয়ে বড় করে এসকে লিখে যায়। কিন্তু কে এই এসকে তা সবার অজানা। অপরদিকে এসকে আফতাব সাহেবের কাছে দুজনকে মেরে তার পাশে আপনার নাম লিখে আসছি। ইয়াসমিনের কথা শুনে হা হা করে হেসে উঠল এসকে। এই রাজ্যে হাজারো খ্যাকশিয়াল রাজত্ব করতে আসবে, কিন্তু রাজা কেবল একজনই থাকবে, আর সেটা হলো এই এসকে। কিন্তু বস, মাফিয়া কিংয়ের কথা ভুলে গেলে চলবে না। একটা সময় তার রাজত্ব ছিল, তার কথায় বিটি কেন? আশেপাশের অনেকগুলো দেশও চলত। তার নামের জয়ধ্বনি সর্বত্র ছড়িয়েছিল। কোনো বাচ্চা যদি কান্না করতো, তাহলে তাকে যদি বলা হতো মাফিয়া কিং আসতেছে, তাহলে কান্না থামিয়ে দিত। কিন্তু হঠাৎ করে মাফিয়া কিং কোথায় জানি উধাও হয়ে যায়। তবে একটা চিরকুট রেখে যাই, সেটাই লেখেছিল, আসবো কোনো দিন আবার ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। যখন আমার তরোয়ালের মাথা থেকে একটা কাক শিয়ালও রক্ষা পাবে না। একদমে কথাগুলো বলে থামলো রাফি। যে চলে যাবার সে চলে গেছে, অতীত দেখে লাভ কি? সো তার মেটার ক্লোজ। আজ থেকে আমাদের টার্গেট হচ্ছে এমপি আফতাব, মন্ত্রী তানভীর আর মেয়র নাজমুল। তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করতে। অপরদিকে আপনারা কেউ আমার বোনকে দেখেছেন? এদিকেই তো ছিল। দেখেছেন কেউ? বোনটাকে নিয়ে পারি না, শরীরে বড় হলেও আচরণে একেবারে বাচ্চা। কেউ দেখেছেন? বস্তির বাকিরা বলে উঠল। আমরা তো দেখিনি, একটু আগেই তো এখানে ছিল। দেখ আশেপাশে পাবে। হুট করে পিছন থেকে কেউ নীলয়ের চোখ চেপে ধরে। নীলের বুঝতে অসুবিধা হলো না চোখ ধরা মানুষটা কে হতে পারে। নীলয় পিছন থেকে কান টেনে ধরে সামনে আনে। দিন দিন বাদর হয়ে যাচ্ছিস। কোথায় ছিলে এতক্ষণ ধরে ডাকতেছি? আর একটু হলেই তো আমি পাগল হয়ে যেতাম। ভাইয়া লাগতেছে, ছাড়ো বলছি। আমি তোমার একমাত্র বোন, আমি ব্যথা পাচ্ছি। মুস্কানের কথা শুনে নীলয় অস্থির হয়ে যায়। দেখি কোথায় লেগেছে। ভাইয়া আমাকে বোকা বানিয়েছো। এটা বলে মুস্কান আবার দৌড়ে সেখান থেকে চলে যায়। নীলয় মুস্কানের কাণ্ডে হেসে দেয়। মা বাবা মারা যাবার পরে সেই মুস্কানকে কোলে পিঠে করে মানুষ করে। কথায় কথায় আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি, চলেন পরিচয় দেওয়া যাক। উপরে যে দেখলেন এসকে, এই এসকে মেয়ে নাকি ছেলে কেউ জানে না। রাতের আধারে এসে তার কার্যকলাপ করে চলে যায়। তার লোক ছাড়া তাকে কেউ দেখেনি। আর এখন টার্গেট আছে এমপি আফতাব। আর নীলয় হচ্ছে ঢাকা ধানমন্ডির একটা বস্তিতে বড় হওয়া একটা ছেলে। বোনের নাম মুস্কান। তাকে নিয়ে নীলয়ের দুনিয়া। খুব ছোটবেলায় মা বাবা মারা যায়। তখন আনুমানিক মুস্কানের বয়স 3 বছর হবে। তখন থেকেই মুস্কানকে কোলে পিঠে করে বড় করে নীলয়। আপাতত এই পর্যন্তই। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। এসকে গোপন সূত্রে জানতে পারছি এমপি আফতাব আজকে রাত 2টার দিকে মেয়ে পাচার করবে। তাদের আস্তানা কোথায়? উত্তরা 12 নম্বর সেক্টরের বাম দিকে একটা পুরাতন বিল্ডিং আছে, সেখানে ডিল ফাইনাল করবে। তাহলে আর দেরি কেন? তাদের সবাইকে নিয়ে রেডি থাক, আজকে রাতেই মিশনে নামবো। রাফিকে বলিস সব কিছুর ব্যবস্থা করতে। এদিকে এমপি আফতাব, মেয়র নাজমুল, মন্ত্রী তানভীর সাহেবের বাড়িতে গম্ভীর হয়ে সোফায় বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আফতাব বলল, দেখুন তানভীর সাহেব, আমরা দুজন আপনার আন্ডারে কাজ করি, তাও আবার সবার আড়ালে। তাই আমাদের সুযোগ সুবিধা আপনাকেই দেখতে হবে। আজকে প্রায় 100 মেয়েকে পাচার করতে হবে। উত্তরা 12 নম্বর সেক্টরে যেন কোনো পুলিশ গার্ড না থাকে, তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। অন্যদিকে তো এসকে টামদপে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এসকে ছেলে নাকি মেয়ে এটাই তো জানি না, জানলে তো মেরে ফেলতাম। যাই হোক, এই কাজটা ভালোভাবে করতে পারলে আমাদের হাতে 1 কোটি টাকা চলে আসবে। তানভীর সাহেব, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিব, কিন্তু বলেন পারবেন করতে? আফতাব, তুই আর নাজমুল আমার বন্ধু, কিন্তু দেখ আমার পজিশন মন্ত্রী আর তোদের এমপির মেয়র।
কারণ হলো জানিস কি, তোদের মাথা গরম থাকে আর আমি ঠান্ডা মাথায় চিন্তা করে পা ফেলি। রইল কথা এসকে ছেলে নাকি মেয়ে, তার জন্য আমি লোক লাগিয়েছি। আর 12 নম্বর সেক্টরের পুলিশ গার্ডদের বিষয় আমি হ্যান্ডেল করব। তবে আমাকে 50% দিতে হবে, আর তোরা 50% নেবি। রাজি থাকলে বল। এটা ঠিক না তানভীর, আমরা 3 জন সমান ভাগ নিব। তা তুই বেশি কেন? পরিশ্রম করি আমরা 2 জন, তুই শুধু গাইড দিস, তাই তোর সাথে ডিল হয় সমান সমান। তাহলে বেশি কেন? নিকৃষ্ট জগতে যত বেশি টিকে থাকতে চাইবি তত বেশি বড় ধরনের কাউকে প্রয়োজন। তোরা কি মনে করেছিস আমি মন্ত্রী তাই সব ক্ষমতা আমার? এটা ভাবলে তোরা এখনও বোকায় আছিস। আমাকে একজনে গাইড করে বলতে পারিস আমি তার আন্ডারে কাজ করি। মন্ত্রীর কথাই এমপি মেয়র দুজন বসা থেকে দাঁড়িয়ে পড়ে। এতদিন মনে করত তাদের উপরে একজন, সে শুধু মন্ত্রী তানভীর। আর আজকে দেখতেছে যাকে সব থেকে বেশি ক্ষমতাশালী মনে করত, সে নিজেও একজনের আন্ডারে কাজ করে। দুজন একসাথে বলে উঠল, সে কি তানভীর? সে কোথায় থাকে তা অজানা থাক, সময় আসলেই সবার সামনে আসবে। আপাতত তার কথার বাইরে গেলে আমরা সবাই মারা পড়ব। তাই 50% থেকে 15% আমার, বাকি 35% তার। আচ্ছা যা তোরা তোদের কাছে। মন্ত্রীর বাড়ি থেকে দুজন বের হয়ে যায়। অপরদিকে নিলয় সারাদিন কাজ করে বস্তিতে আসে। ঘরে গিয়ে দেখে বই নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে তার বোনটা। বোনটাকে দেখলে নিলয় সারাদিনের ক্লান্তি চলে যায়। সেই 12 বছর আগে যখন নিলয় পিচ্চি মুচকানকে নিজের কোলে নিয়ে দৌড়াতে থাকে, তখন পিচ্চিটা খিলখিল করে হাসছিল নিলয়ের কোলে। নিলয় স্মৃতি থেকে বের হয়ে আস্তে আস্তে মুচকানের পিছনে গিয়ে দাঁড়ায়। চোখ ধরার আগেই বলে ওঠে, ভাইও আমি রেগে আছি, সে কখন বের হয়েছো? আর এখন বাজে কয়টা? রাত 11টা। সকালে বের হয়েছো আর এখন আসছো বোনের খোঁজ নিতে। যাও, তোমার সাথে কাটটি। সরি, আর এমনটা হবে না, প্লিজ রাগ করিস না ভাইও, আর করব না, এবারের মতো মাফ করে দে। ভাইও, সারা দিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয় তাই না? একদিন আমি অনেক বড় হব, অনেক বড় ডাক্তার হব, তখন আর তোমাকে সারাদিন কাজ করতে হবে না। তখন আমি কাজ করব আর তুমি বসে বসে থাকবে। বোনের আদর মাখা কণ্ঠ শুনে নিলয়ের চোখে পানি চলে আসে। এই বোনটাই তার দুনিয়া। না বলা কথাগুলো বুঝে ফেলে। বোনের কথা শুনে দুজন একসাথে হেসে ওঠে। এদিকে রাত 2টা ছুঁই ছুঁই। এসকে আর তার সাথীরা 12 নম্বর সেক্টরে একটা পুরাতন গোডাউনের পাশে দাঁড়িয়ে আছে। রাহি বলে উঠল, হ্যাঁ আমি শিওর এখানেই তাদের আস্তানা। রাহি আর ইয়াসমিনের কথা বলার মাঝেই এসকে বলে উঠল, চুপ কর, সামনে দেখ। সবের সামনে তাকিয়ে দেখলো কয়েকজন লোক গোডাউন থেকে বের হচ্ছে। তার একটু পর এখানে কয়েকটা গাড়ি আসে। এসকের বুঝতে অসুবিধা হলো না তারাই পাচারকৃত মেয়েদের নিতে এসেছে। এসকে সবাইকে আদেশ করে যে যার পজিশন নিয়ে নিতে। এখনই তারা তাদের মিশন শুরু করবে। এসকের সাথে লোক সংখ্যা 15 জন। 5 জন ভেতরে যাবে, বাকি 10 জন বাহির থেকে পুরা গোডাউন ঘিরে নিবে। পজিশন অনুযায়ী তারা তাদের কাজে লেগে যায়। এসকে আর রাহি ইয়াসমিন সাথে আরেকজন ভেতরে যাবে, বাকিরা বাহিরে। তার গোডাউনের দরজার সামনে দুজনকে দেখতে পেল পাহারাদার হিসাবে। আস্তে আস্তে গিয়ে ঘাড় মটিয়ে দেয়। খুবই সাবধানতার সাথে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে তারা এমন কিছু দেখবে আশা করেনি। ভেতরে গিয়ে তারা দেখতে পেল বাহিরে যেমন গোডাউনটা পুরাতন ভাঙ্গাচোরা, কিন্তু ভেতরে তার একেবারে উল্টো। সমস্ত গোডাউন লাইটিং করা, আর ভেতরে একটা কোণে মেয়েগুলোকে আটকিয়ে রেখেছে। মেয়েগুলোর থেকে একটু দূরে এমপি সাঙ্গু পাঙ্গুরা বসে আছে, হয়তো এমপির আসার অপেক্ষায়। এর মাঝেই যেখানে মেয়েগুলো আটকিয়ে রাখা হয়েছে সেখান থেকে চিল্লানোর আওয়াজ ভেসে আসে। তাদের কয়েকজন গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পাওয়া যায় সেখানে একটা মেয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করেন। তাই বাকি মেয়েরা চিল্লানো শুরু করেছিল। এসগার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায়নি .2 ক্যালিবারের পিস্তলটা হাতে নেয়, যা কাছ থেকে নিশানা লাগাতে পারফেক্ট। হাতে নিয়ে ওখানের একজনের কপাল বরাবর শুট করে। ওইটা ওখানেই পড়ে যায়। বাকিরা বুঝে যায় তাদের সামনে কে আসতে চলেছে। অনেকে তো হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তার 5 জনে একে একে সবাইকে শুট করে মেরে দেয়।
একজন লিডার টাইপ ছেলে ছিল, তাকে এখনো মারেনি, শুধু পায়ে একটা শুট করে, এতে পা নিয়ে মাটিতে বসে কান্না জুড়ে দিয়েছে। তার যতটা কঠিন মনে করেছিল, আসলে এখানে কেউ নেই। যেমন টাইট সিকিউরিটি আছে মনে করেছিল, আসলে ভেতরে 12 জন বাদে কেউ নাই। এমপি আফতাব এখনো আসেনি। এসকে সহ সাথীদের সাথে মাইক্রোফোন ছিল। সে বাহিরের সবাইকে ভেতরে আসতে বলে। সবাই ভিতরে আসার পর, ইয়াসমিন, তুই সব মেয়েকে নিয়ে থানার সামনে দিয়ে আসো, ঠিক থানার সামনে ছেড়ে দিয়ে আসবি। জি বস, আমি এখনই যাচ্ছি। আর তোমরা ভয় পেও না, আমি এসকে। আর তোমরা যা দেখেছো সব এখানেই ভুলে যাও। থানার পুলিশ জিজ্ঞাসা করলে বলবে একজন আগন্তুক এসে আমাদের বাঁচিয়েছে, কিন্তু তা আমরা জানি না। আর আমাদের কথা ভুলেও মুখে আনবে না। সবে মাথা নাড়ে। ইয়াসমিন তাদেরকে নিয়ে চলে যায়। এসকে তার ফোনটা বের করে থানার ওসি রফিক মিয়াকে ফোন করে বলে, আপনার থানার সামনে 99 জন মেয়েকে নামিয়ে দিয়েছে আমার লোক, পাচার করতে চেয়েছিল। আশা করি আপনি তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। এটা বলে এসকে ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো, কে আপনি? অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। রফিক মিয়া দৌড়ে থানা থেকে বের হয়ে দেখে সত্যি সত্যি থানার সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, আর পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। বুঝতে বাকি যে তাকে ফোন করেছে তার লোকগুলো। এমপি আফতাব সাহেব গোডাউনের সামনে এসে থমকে যায়, কারণ কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। উনি গার্ডসহ ভিতরে গিয়ে দেখে তার সবকটা লোকের কপাল বরাবর শুট করা। মনে হচ্ছে কোনো হাইনে এসে তাদেরকে মেরে চলে গেছে। আর গোডাউনে কোনো মেয়ের ছিটে ফোটাও নেই। ওনার মাথা চক্কর দিয়ে উঠল। পাশে দেখে তার বিশ্বস্ত লোক সাদমানের লাশ। দৌড়ে সেখানে গিয়ে দেখে চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, চোখের তাজা রক্ত বের হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর হাত কেটে বুকের উপর রাখা। পাশে বড় বড় করে লেখা এসকে। লেখাটা দেখে 2 কদম পিছনে চলে যায় আফতাব সাহেব। এই মিশনের কথা তারা আর তার লোক ছাড়া কেউ জানতো না। তাহলে এসকে কিভাবে জানতে পারলো? চোখ আর হাত কেটে কপাল বরাবর যে শুট করেছে তা থেকে ধোঁয়া বের হচ্ছে, বোঝাই যাচ্ছে এই মাত্রই শুট করা হয়েছে। দেরি না করে আফতাব সাহেব গার্ডগুলোকে নিয়ে স্থান ত্যাগ করেন। আজকে তোর কলেজের প্রথম দিন, একদম দুষ্টুমি করবি না, সুন্দর করে সবার সাথে কথা বলবি, না হলে মানুষ ব্যাড গার্ল বলবে। আমার বোন তো গুড গার্ল, তাই না? হ্যাঁ ভাইও, আমি গুড গার্ল। আমি কারোর সাথে দুষ্টুমি করবো না, কিন্তু তুমি কখন এসে নিয়ে যাবে বলো না ভাইও। তোর কলেজ ছুটি হওয়ার আগেই আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই। আচ্ছা। নীলই তার বোনের মাথার চুল আঁচিয়ে দিয়েছে আর তাকে বোঝাচ্ছে বোনটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে। ছোটবেলায় বস্তি কেউ জিজ্ঞেস করলে বলতো আমি অনেক বড় ডাক্তার হব আর তোমাদের ফ্রিতে চিকিৎসা করব। বস্তি সবাই মুস্কানকে অনেক স্নেহ করে। বোনটা খুবই মিশুকি, সহজে মানুষকে আপন করে ফেলে। এটার জন্যই নিলয়ের বেশি চিন্তা হয়। হয়েছে ভাইও, আর সাথে হবে না, এমনি ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে প্রথম দিনই দেরি হয়ে যাবে। নীলই মুস্কানকে রেডি করে রিক্সা নিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। মুস্কানকে যে কলেজে ভর্তি করিয়েছে সেখানে কলেজে আর ভার্সিটি একসাথে। গেটের সামনে মুস্কানকে নামিয়ে দিয়ে নীলই চলে যায় কাজের উদ্দেশ্যে। আপনি কচু করতেছেন, 1 কোটি টাকা ছাই হয়ে গেল। কোথায় আপনি না এসকে ডিটেলস বের করবেন? কোথায় আপনার বের করা? বেশ চিল্লেই কথাগুলো বলল আফতাব সাহেব। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরে সকাল সকাল মন্ত্রীর বাড়িতে হাজির হয় এমপি আফতাব আর মেয়র। এসেই মন্ত্রীর ওপর চিল্লানো লাগায়। তানভীর সাহেব শুধু গম্ভীর হয়ে বসে আছেন সোফায়। তখন নাজমুল সাহেব বললেন, আচ্ছা, তোমাদের কি মাফিয়া কিংয়ের কথা মনে আছে, যে এক সময় আতঙ্কের কারণ ছিল? কেউ কোনো খারাপ কাজ করার আগেই সেখানে মাফিয়া কিংয়ের লোক হাজির থাকতো, কিন্তু তার লোকেরাও তাকে দেখেনি। মনে আছে সেই মাফিয়া কিংয়ের কথা? তুই কি বলতে যাচ্ছিস? এসকে এটাই মাফিয়া কিং যে নতুন লুকে আবার হাজির হয়েছে? তানভীর সাহেবের কথাই দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বলে। মাফিয়া কিং হলে এভাবে কখনোই আসতো না। 12 বছর ধরে মাফিয়া হওয়ার তীব্র ইচ্ছে ছিল। তখন ছিল মাফিয়া রাজু নামে
এক মাফিয়া, যে সব জায়গায় রাজত্ব কায়েম করে রেখেছিল। তাকে মারতে পারলেই মাফিয়ার সমগ্র পাওয়ার নিচের হয়ে যাবে, কিন্তু তাকে মারা তো দূরে থাক, সামনেও কেউ যেতে পারতো না। হঠাৎ একদিন শুনতে পাই মাফিয়া রাজুকে জানি মেরে রাস্তায় মেরে টাঙিয়ে গেছে, কিন্তু সে কে, কি পরিচয় সবার অজানা। এক নাগারে কথাগুলো বলে তানভীর সাহেব থেমে আবার বলতে লাগলো। তোদের একটা সিক্রেট বলি, রাশিয়ায় যখন সমস্ত মাফিয়াদের ডাকা হয় মিটিং করা হবে বলে, তখন আমিও সেখানে ছিলাম। সমস্ত মাফিয়া নিচে চেয়ার রাখা, ওখানে বসে, কিন্তু সবার উপরে সিংহাসনের ন্যায় একটা সিংহের মাথা দিয়ে চেয়ারে রাখা। এটা দেখে আমার খুব ইচ্ছে করেছিল ওইখানে বসার, কিন্তু একটু পর সবার মুখের জয়ের ধ্বনি শুনতে পাই। সবার মুখে একটাই ডাক, কিং কিং কিং। একটা কালো রঙের কাপড় পরা, মুখে মাস্ক, মাথায় ইয়া লম্বা টুপি, পরনে একজন ও সিংহের চেয়ারটায় বসে। তখন শুধু আমি তার চোখগুলো দেখেছিলাম, চোখগুলোতে জ্বলন্ত আগুনের ফুলকি বের হচ্ছিল। মনে হচ্ছিল সেই মাফিয়া হওয়ার জন্য পারফেক্ট, কিন্তু আমার অনেক ইচ্ছে হয় সেই চেয়ারটায় বসার, তা সম্ভব না। সেদিন সেখান থেকে চলে আসি খালি হাতে। তানভীর সাহেবের কথাই দুজন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে, যেন মাফিয়াকে কেউ দেখেনি, শুধু তার লোকেরা চোখ দেখেছে। সেখানে তানভীর সাহেবও চোখ দেখেছে, আর তার আশা মাফিয়া কিং হওয়ার ভাবা যায়। তাহলে তো এখন মাফিয়া কিং নেই, তাহলে তো এখন আপনি তার জায়গাটা নিতেই পারেন। মাফিয়া কিং নেই, তার রাজত্ব নেই। এত সহজ হলে আর মন্ত্রী হতাম কেন রে? মাফিয়া কিং হতাম, কারণ মাফিয়া কিং আমার মতো হাজারটা মন্ত্রীকে পকেটে রাখে। মাফিয়া কিং চলে গিয়েছে, তবে তার আন্ডারে কাজ করা 64টা দেশের মাফিয়া এখনও আছে, যারা ভালোর পক্ষে খারাপের বিপক্ষে। মাফিয়া কিংয়ের সিংহাসনটা এখনও পর্যন্ত সযত্নে রেখেছে। কেউ এটার ধারের কাছে গেলেও 64 দেশের মাফিয়াদের ক্রস করে যেতে হবে। আর তারা কোনো পাতি মাফিয়া না, যাদের নাম শুনলে অনেক মাফিয়ার স্বদেশ ছেড়ে পালায়, তেমন মাফিয়া। তাই মাফিয়া কিং হওয়ার আশাটা বাদ দিলাম। এসকে এটা কখনো মাফিয়া কিং হতে পারে না, কারণ মাফিয়া কিং আমাদের মারতে এগুলো ছল চাতুরি ব্যবহার করার প্রয়োজন নেই। আসবে, মেরে চলে যাবে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। এসকে তার কাহিনীটা বের করতে দে, আমি দেখতেছি। আচ্ছা তোরা যা, আমার মন্ত্রী সমাবেশ আছে। মন্ত্রীর বাড়ি থেকে তারা দুজন বের হয়ে যায় নিজ গন্তব্যে। আচ্ছা বস, রাফি চলে গিয়েছে, আমরাও চলে যাই, কালকে আবার দেখা হবে। আজকে মনটা সবার ভালো, আফতার সাহেবের মেয়ে পাচারকারী ডান হাতটাকে শেষ করতে পেরে। এভাবে সমাজের কিটিগুলোকে শেষ করতে পারলেই আর কোনো খারাপ কাজ হবে না সমাজে, আমাদের মতো অসহায় হবে না কেউ। আচ্ছা বস, আসি। শোন, তোরা হচ্ছিস আমার ফ্যামিলি, একসাথে থাকতেই পারি, সমস্যা হবে না। চল আমরা খেয়ে নেই। এসকের কথা শুনে রাহি, ইয়াসমিন, অবনী সবাই হেসে দেয়। তারা সবাই একসাথে ফ্যামিলি নেই হাসি ঠাট্টা করে খাচ্ছে। কেউ কারোর কাছ থেকে মাছ না হয় গোস্তর টুকরো কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। পরের দিন। বায়ু, নতুন কলেজ আমার অনেক পছন্দ হয়েছে। ওখানে গিয়ে আমি দুজন ফ্রেন্ডস পেয়েছি, একজন বড়লোক আর একজন আমাদের মতো। ভাইও আব্বু আম্মু নেই, সে নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। প্রথম দিনেই তারা আমার সাথে মিশে গিয়েছে। ভাইও আমার কিউট বোনটার সাথে না মিশে কেউ থাকতে পারে? তবে এত সহজে সবাইকে আপন করলে পরে নিজের ক্ষতি করে। কি যে বলো, সে ছোটবেলা থেকেই আমরা হচ্ছি গরিব, আমাদের ক্ষতি করে কে কি পাবে? আমাদের কাছে তো টাকা নেই, টাকা থাকলেই তো ক্ষতি করবে। মুস্কানের ভুলে মনের কথা শুনে নিলয় মনে মনে হেসে ওঠে। এই আপন করা মানুষগুলোই ক্ষতির কারণ হয়। সে পদে পদে বুঝতে পারে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিলয় বোনকে রেডি করিয়ে কলেজে দিয়ে আসে। এদিকে এমপি আফতাব সাহেবকে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, স্যার, আপনার অ্যাকাউন্ট থেকে 500 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কিভাবে হলো আমরা কেউ জানি না। এতটাই সিকিউরিটি দেওয়ার পরেও আপনার টাকা কিভাবে গায়েব হলো তা নিয়ে বেশ চিন্তায় আছি। শুনি ব্যাক হ্যাকার টিম নামে একটা হ্যাকার গুটি আছে, ওদের কাজ হয়তো, কারণ তারা এই কাজ না করলে কেউ করতে পারবে না। ব্যাংক ম্যানেজারের কথা শুনে আফতাব সাহেব সোফায় ধপাস করে বসে পড়ে। তার এতদিনে জমানো উপার্জন এক নিমিষেই শেষ। প্রেশার লো হয়ে যাচ্ছে, লোকিদের বলে মাথায় পানি দিচ্ছে। একটু পরপর কল আসে ফোনে, রিসিভ করার পর ভেসে আসে, পাপ করতে করতে তোর 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে। কত মায়ের বুক খালি করে তাদের মেয়েদের অন্ধকারে ঢেলে দিয়েছিস।
কোথায় জানিস? পাপ করতে করতে যখন শেষ হবে তখন কেউ একজন এই ধ্বংসের স্তূপ দেখিয়ে যাবে। এখন তোর টাকা গিয়েছে, 2 দিন পর তোর প্রাণনাশ হবে। রেডি থাক, তোকে কঙ্গাল বানিয়েছি, এখন শুধু জীবনটাই কেড়ে নিতে। এই এসকে যে কোনো সময় তোর মৃত্যু রূপে হাজির হবে। এসকের কথা শুনে আফতাব সাহেব ভয় পেয়ে যায়। সাথে সাথে মন্ত্রী তানভীরকে কল দেয়। ফোন ধরার পর সব বলল তানভীর সাহেবকে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। এমন টাকা আমাদের কত আসবে আর কত যাবে। আর তুই আপাতত আমার বাংলো বাড়িতে থাক, কড়া সিকিউরিটি দিয়ে রাখবো, একটা মশাও যেতে পারবে না। আজকে এসে যা। মুস্কান, তোর ভাইয়া কি প্রতিদিন তোকে দিয়ে যায়? না মানে প্রতিদিন দেখি কেউ একজন গেটের সামনে তোকে নামিয়ে চলে যায়। হ্যাঁ, আর ভাইয়া হবে না, ভাইও হবে। আমি বেশি ভালোবাসি তো, তাই আমি ভাইও বলে ডাকি। আমার ভাইও আমাকে অনেক ভালোবাসে। তোদের তো বলেছি, ছোটবেলা থেকেই একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। আমার সব আবদার পূরণ করার চেষ্টা করেছে আমার ভাইও বেস্ট। তা তোর ভাইওকে কি আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি? আমরাও দেখি তোর ভাইওকে, এত এত মানুষটাকে। আচ্ছা, আজকে ভাইও আসবে একটু পরে, তখন তোরা থাকিস, পরিচয় করিয়ে দিব। তা তোর ভাইও কি কাজ করে বলে না তো আমাদের, শুধু সারাক্ষণ ভাইও এটা ভাইও ওটা করে গেলি। কলেজ ছুটি হয়ে যায়। মুস্কান, সানজিদা আর আফরা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে নিলয়ের আসার অপেক্ষায়। তখনই বাইক করে কয়েকজন ছেলে আসে। তাদের মধ্যে একজন বলে উঠল, ওহে ফুলটুসিরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? লিফট লাগলে বলো, আমরা আমাদের সাথে করে নামিয়ে দিয়ে আসবো। ছেলেটার গা ছাড়া কথা শুনে 3 জন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আফরাকে দেখে বোঝা যাচ্ছে বেশি ভয় পাচ্ছি না। ছেলেগুলোর থেকে একটা ছেলে বের হয়ে আসে, এসে তাদের 3 জনের বরাবর দাঁড়ায়। ঘুরে ঘুরে তাদেরকে দেখে মুস্কান বরাবর দাঁড়িয়ে জিজ্ঞেস করে, নতুন তুমি? মুস্কানের তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, কারণ সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। আফরা বলে উঠল, হ্যাঁ, ও নতুন। আপনাদের তো এখানে কাজ নেই, তাহলে এখানে কি করেন? তুই এত পকর পকর করিস কেন? তোকে জিজ্ঞাসা করেছি, তুই চুপ থাক। তা না হলে আমি কেমন ছেলে জানিস তো, কি করতে পারি তোদের। এখান থেকে টেনে নিয়ে যাব, বাঁচানোর মতো কেউ থাকবে না। ছেলেটার কথা শুনে মুস্কান আর সানজিদা ভয় আরো জড়সড় হয়ে একজন আরেকজনকে জাপটে ধরে। তখনই কলেজের লেকচারার এদিকেই আসে, এসে বলে, কি হয়েছে এখানে? আর রনি, তুমি এখানে কেন? স্যার, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারা এসে বিরক্ত করতেছে। রনি, এখান থেকে চলে যাও। তুমি ভার্সিটি স্টুডেন্ট, এখানে কলেজের সামনে কি? না গেলে আমি প্রিন্সিপালকে জানাতে বাধ্য হব। রনির সাথে চেলাপেলাগুলো রনিকে নিয়ে চলে যায়। রনি যাওয়ার পর স্যারও চলে যায়, তাদেরকে সাবধান করে। তখনই তাদের সামনে নিলয় এসে দাঁড়ায়। দূর থেকে মুস্কানকে দাঁড়িয়ে থাকতে দেখে এদিকেই আসছিল। তখন নিলয়কে দেখে আফরা বলে, এক দল গেল, আর এক বকাটে এসে হাজির। কে আপনি মিয়া? সরেন সামনে থেকে। আফরার কথা শুনে নিলয় ভেবাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি নিলয়, মুস্কানের ভাইয়া। নিলয়ের কথার আওয়াজ শুনে মুস্কান মুখ উপরে তুলে ভাইকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে বনু, কান্না করতেছিস কেন? বল আমাকে, কেউ কিছু বলেছে তোকে? কি হলো বল। মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। পাশ থেকে সানজিদা বলে, তেমন কিছু না ভাইয়া, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাই কান্না করে দিয়েছে। নিলয় নানান ভাবে বুঝিয়ে মুস্কানের কান্না বন্ধ করে। কান্না বন্ধ করে মুস্কান তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। পাইরু, আমি তোমাকে আমার ফ্রেন্ডদের কথা বলেছিলাম না, এই হলো আমার 2 জন ফ্রেন্ডস, আফরা আর সানজিদা। নিলয় তাদের সাথে পরিচিত হয়। আফরা চলে যায়। বস্তিতে যেতে হলে আশ্রম পার করে যেতে হয়, তাই নিলয় বলল তাদের সাথে যেতে। সানজিদা রাজি না হয় মুস্কান বোম হয়ে যায় ফুলে। অপারক হয়ে সানজিদা রাজি হয়। তারা সানজিদাকে আশ্রমের সামনে নামিয়ে দিয়ে চলে যায় বস্তিতে। অপরদিকে এসকে, এমপি আফতাব তো আপনার ভাই মন্ত্রীর বাংলো বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেখানে টাইট সিকিউরিটি, কিভাবে তাকে শেষ করবেন? সেখানে একটা মাসিও যেতে পারবে না। বাহিরের দেশের মার্শাল আর্টদের দিয়ে সিকিউরিটি দেওয়া। গ্যাংস্টার রাজ্যে হাজারো গ্যাংস্টার রাজত্ব করতে আসবে, কয়জনই বা টিকে থাকবে? রাজার রাজ্যে হাজারো মানুষ রাজা হওয়ার জন্য ওত পেতে আছে, কিন্তু
রাজা কেবল একজনই, কারণ যে কেউ বললেই রাজা হতে পারবে না। রাজা হওয়ার জন্য তার মধ্যে থাকতে হবে রাজবংশের রক্ত। চাইলেই কেউ রাজা হতে পারবে না। একদমই কথাগুলো বলে থামলো এসকে, আবার বলা শুরু করলো। তোরা কি মাফিয়া কিংয়ের একটা কথা জানিস যা তিনি বলেছিলেন? সকলেই একদিনে এসকের দিকে তাকিয়ে আছে। এসকে আবার বলা শুরু করলো। কিং বলেছিল, গ্যাংস্টারের রাজ্যে কেউ কারো আপন হয় না। ক্ষমতার লোভে সবাই নরপিশাচের রূপ ধারণ করতে পারে, কেউ কারো আপন না। হাজারো মাফিয়া কিং হতে চায়, হাজারো পাতিমাস্তান মাফিয়া হতে চায়। এটাই মাফিয়ার জগৎ। আচ্ছা ছাড়, আজকেই তো এমপিকে মারার কথা, রেডি থাকিস। ঠিক রাত 2টোয়। আজকের মিশনটা একটু হার্ড হবে, সমস্যা নেই। আজকে আফতাবের কাহিনী শেষ করব। রাত 2টা ছুঁই ছুঁই। এসকে আর তার দল লোকেরা বাংলো বাড়ির সোজা 10 তলার বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। তাদের পরিকল্পনা হলো এখান থেকে রশি পেয়ে বাংলো বাড়ির ছাদে গিয়ে নামা, কারণ ছাদে কোনো পাহারাদার নেই, তাই এখান থেকে সহজ হবে। বাংলো বাড়ির ছাদটা বিদেশি কাঁচ দিয়ে বানানো, যা সৌন্দর্যের জন্য করা হয়েছে। রাফি বলেছিল সে যাবে, কারণ এতটা রিস্কের কাজ এসকে দিতে চায় না, পরে যদি গার্ডদের হাতে ধরা পড়ে। কিন্তু এসকের একটাই কথা, সেই যাবে। সবাই বাধা দিলে এসকে এমন একটা কথা বলে যার জন্য সবাই বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আমার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি এমপির সাথে আমার পুরাতন একটা শত্রুতা আছে। এমপি আফতাব, মেয়র নাজমুর আর মন্ত্রী তানভীর, তারা যেমন দেশের শত্রু তেমন আমারও শত্রু। এসকের কথা শুনে তারা যেমন অবাক হয়েছে তেমন মাথার উপর দিয়ে গেছে। তাই ইয়াসমিন বলে উঠল, বস, আপনার কথা তো কিছুই বুঝতে পারিনি, সব যেন গুলিয়ে গিয়েছে। আমার অতীত সম্পর্কে তোদের বলিনি, কোনো একদিন বলবো তোদের আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। রশি দিয়ে অনেক রিক্সে এসকে বাংলো বাড়িতে যায়। সেখানে গিয়ে আস্তে আস্তে কাদের ছাদটায় এসে দেখে নিচের রুমে এমপি আফতাব বেঘুরে ঘুমোচ্ছে। এসকে তার সাথে আনা সবকিছু বের করে। শুয়ের মাথায় একটা মেশিনে নেই যন্ত্র লাগায়, যেটাই চাপ দিলে মেশিন থেকে তরল পদার্থ বের হয়ে শুয়ের মাথায় আসে। প্রকৃতপক্ষে একটা রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর বিষ। এটা যদি কোনো সুস্থ মানুষকে দেওয়া হয় তাহলে কয়েক সেকেন্ডের ভেতর মারা যাবে। এসকে মেশিন থেকে শুয়ের মাথাটা বের করে। কাছের ছাদটাই খুব সাবধানে এমপির মুখ বরাবর একটা ফুটো করে, যেটা দিয়ে রশির মাধ্যমে এমপির মুখ বরাবর সুইটা দিয়ে মুখে বিষ প্রয়োগ করতে পারে। প্রথমবার মুখ বরাবর করার পর মেশিন চাপ দেওয়ায় বিষ আর মুখে যায়নি। এভাবে কয়েকবার প্রয়োগ করার পর 3বারের মাথায় সফল হয়। মুখে বিষ পড়তেই চোখ বড় বড় করে শুধু উপরের দিকে তাকায়। চোখগুলো বের হয়ে যাবার উপক্রম, মনে হয় ভয়ঙ্কর কিছু দেখেছে। কালকে রাতে মন্ত্রী সাহেবের বাংলো বাড়িতে এমপি সাহেবকে এসকে খুন করে, তার নাম লিখে গিয়েছে। কে এই এসকে? কেনই বা বড় বড় লোকদের এভাবে হত্যা করছে? পুলিশ এসকে হন্তদন্ত হয়ে খুঁজতেছে, মৃত বা জীবিত যেভাবেই হোক যেন এসকের লাশ পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসকে দেখতে কেমন কেউ জানে না। বাকি সংবাদ জানতে সময় টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। চায়ের দোকানে বসে নিলই চা খাচ্ছিল। সময় টিভির নিউজটা দেখে ঠোঁটের কোণে হাসি ভেসে ওঠে, যেই হাসির কোনো অন্ত নেই। নিলই চা খেয়ে দোকান থেকে বের হয়ে বস্তিতে আসে। এসে মুস্কানকে কলেজের জন্য রেডি হতে বলে। তখন মুস্কান বলে, ভাইও, আমি না বেশ কয়েকদিন ধরে একটা জিনিস ফিল করতে পারতেছি। সানজিদাকে কেন জানি আমার আপন আপন মনে হয়, কেন জানি মনে হয় আমার কাছের কেউ। এই প্রথম মনে হচ্ছে ভাইও। মুস্কানের কথা শুনে নিলয় মনে মনে হাসে, তারপর বলে, কি বলিস? তোর আপন বলতে শুধু আমি তো, তাহলে সানজিদা কেন? না ভাইও, সানজিদা মাঝে মাঝে আমাকে আপু বলে সম্বোধন করে, তখন কেন জানি আমার তাকে আপন বলে মনে হয়। তাহলে বোনের ন্যায় আচরণ কর, কারণ বোন ডাকতে যদি প্রশান্তি অনুভব হয় তাহলে তাই কর। আচ্ছা ভাইও, এখন চলো, আমায় এগিয়ে দিবে। রাস্তা থেকে সানজিদাকেও নিয়ে যাব, আশ্রমের গেটের সামনে দাঁড়াবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, চল।
এদিকে মেয়র গম্ভীর মুখ করে বসে আছে মন্ত্রী সাহেবের বাড়িতে। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মেয়র বলল, আফতাবের লাশটা দেখেছিস? কেমন উপরের দিকে চোখগুলো ছিল, একেবারে বের হয়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল জীবন্ত কোনো হায়না বা রাক্ষসকে নিজের চোখের সামনে দেখেছিল। আর উপরে দেখেছিস বড় বড় অক্ষরে এসকে লেখা। কে এই এসকে? কি তার পরিচয়? আমাদের পিছনেই বা পড়ে আছে কেন? নাজমুল ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে। কেউ ক্ষমতার জন্য পাগল, তো কেউ প্রেমের জন্য পাগল। জীবনে অনেক পাপ করেছি, দেখ তাদের মাঝে কেউ হবে। কারণ যে হারে খুনটা করা হয়েছে তা কেবল প্রতিশোধ যারা নেয় তাদের মতো খুনগুলো করা হয়েছে। কাইম পেট্রোল দেখেছিস তো? কখনো সেখানে প্রতিশোধের খুন যেভাবে করা হয় ঠিক তেমনটাই আমার সাথে হচ্ছে। তার দ্বারা বুঝে যায় এটা প্রতিশোধের খুন। বাহ বাহ, এগুলো তো আমি চিন্তাও করিনি। যাই হোক, আমি বের হচ্ছি, সাবধানে থাকিস। গার্ড বাড়িয়ে দে আরো, যাতে করে ক্ষতি না করতে পারে। আমি অলরেডি গার্ড নিয়োগ করে ফেলেছি। আজকে জোশ হয়েছে বস। সমগ্র নিউজে শুধু একটাই নাম, এমপি আফতাব খুন হয়েছে, আর তা করেছে এসকে। আপনার নাম তো ভাইরাল হয়ে গেল। ইয়াসমিনের কথা শুনে সবাই হেসে দেয়। আজকে আমরা সবাই ঘুরবো, চল একসাথে বের হই। অনেক দিন ধরে ঘোরা হয় না, আজকে না হয় ঘুরে আসি। এসকের কথা শুনে সকলেই হো হো করে হেসে ওঠে আনন্দে। সবাই রেডি হতে চলে যায়। রক্তাক্ত শরীর নিয়ে ছুটে আসে মুস্কান। আজকে নিজেই চলে এসেছে বস্তিতে। মুস্কানের শরীরের এই অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দৌড়ে বোনের কাছে যায়। বোনের সামনে যেতেই মুস্কান নিলয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইও, আপনারা আমাদের সাথে নেই। খালতো ভালোই ছিল, আমাদের সাথে হাসি ঠাট্টা করে বাড়িতে গিয়েছিল। আজকে কারা যেন কলেজের সামনে আপনার লাশ রেখে যায়, শরীরের বেশিরভাগ আঁচড়ের দাগ। আমি আপনাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম ভাইও, আর শান্তিরাটাও আসেনি আজকে। ভাইও, আপনাকে এনে দাও। মুস্কান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। নিলয় মুস্কানকে নিয়ে ঘরে গিয়ে বসে সান্ত্বনা দিতে থাকে আর বলে, কালকে কি কারোর সাথে ঝামেলা হয়েছিল? এটা শুনে মুস্কান যেন আরো ভয় পেয়ে যায়, বড় জড়সড় হয়ে যায়। ভয়ত মুখ করে বলে, নিলয় বুঝতে পারে কাল হয়তো কিছু হয়েছে, তাই আগে বোনকে ঠিক করা দরকার। 1 ঘন্টা পর মুস্কান স্বাভাবিক হয়, সেটাও নিলয়ের নানান হাসির কথা শুনে। নিলয় হেসে সে জিজ্ঞেস করে, কাল কি হয়েছে? ভাইউকে বলবি না? ভাইও, তোমার মনে আছে কলেজের ওই দিনের কথা, যেদিন আমি কান্না করেছিলাম? মনে আছে তোমার? ওই দিন আমি এমনি এমনি কান্না করিনি। আমাদের কলেজের পাশে ভার্সিটির সিনিয়ররা এসে কলেজে ডিস্টার্ব করে। ভার্সিটির মন্ত্রীর ছেলে পড়ে, সে ওই দিন আমাদের সাথে বাজেভাবে কথা বলে। তখন আপনারা একটা প্রতিবাদ করেছিল, কারণ আপনার আব্বু ক্ষমতাবান মানুষ। কিন্তু কালকে মন্ত্রীর ছেলে বাজে কথা বলায় আপনারা একটা থাপ্পড় মেরেছিল। তার জন্য ওই মন্ত্রীর ছেলে বলেছিল এটার মাসুল নাকি মৃত্যু দিয়ে দিতে হবে। আর আজকে আপনারা নেই। কথাগুলো বলতে বলতে মুস্কান কান্না করে দেয়। নিলয়ের কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আসল কাহিনী কি? আচ্ছা বায়ু, তুমি কখনো মাফিয়া কিং এর নাম শুনেছো? মুস্কানের মুখে মাফিয়া কিং এর নাম শুনে নিলয় চোখ বড় বড় করে মুস্কানের দিকে তাকায়। কেন বলতো হঠাৎ মাফিয়া কিং এর নাম? আর তোকে এই নাম কে বলেছে? না ভাইউ, আমাদের কলেজে একজন প্রফেসর আছে, নাম রফিক স্যার। উনি প্রায় সময় বলে মাফিয়া কিং এর নামে একজন ছিল। ওনার সময় নাকি কেউ অপরাধ করার সাহসই পেত না। কোনো জায়গায় অন্যায় হওয়ার আগেই নাকি ওনার লোক চলে যেত। বর্তমানে নাকি ক্রাইম দিয়ে দেশটা ভরে গেছে। এসকে নামে একজন আছে বর্তমান যে অন্যায়ের প্রতিবাদ করে, কিন্তু মাফিয়া কিং থাকলে কোনো অন্যায় হতো না। আজকেও স্যারের মুখে শুনেছি মাফিয়া কিং থাকলে নাকি ওই খুনটা কখনোই হতে পারতো না। কিন্তু হুট করে মাফিয়া কিং নাকি কোথাও গায়েব হয়ে যায়। ওই স্যারটা না একদিন একটা কথা বলেছিল। মুস্কানের কথাগুলো নিলয় একদিনে শুনে যাচ্ছে। মাঝখানে ফোন আসাই বলে, কি কথা? মাফিয়া কিং নাকি বলেছিল একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিং এর আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি তাজা রক্ত দিয়ে হোলি খেলতে। মুস্কানের মুখে মাফিয়া কিং এর কাহিনী শুনে নিলয় অবাক হয়ে যায়, বলে, এগুলো কথা কি ওই স্যার বলেছে? মুস্কান হ্যাঁ বোধক মাথা নাড়ে।
আচ্ছা ভাইউ, মাফিয়া কিং তো বলেছিল যেদিন ক্রাইমে ভরে যাবে আর লোকেরা দোয়া করবে ওই দিন আসবে, তাহলে এখনো আসছে না কেন? তাকে তো প্রয়োজন আমাদের। আমি দোয়া করতেছি ভাইউ মাফিয়া কিং আসার, সে এসে আপনার খুনের প্রতিশোধ নিতে। মুস্কানের কথায় নিলয় মনে মনে হাসে। তার বোনটা মাফিয়া কিং এর আসার জন্য দোয়া করতেছে। নিলয় বলে ওঠে, আমার বোনের দোয়া অবশ্যই বিফলে যাবে না। মাফিয়া কিং অবশ্যই আসবে। ওই যে বললি নতুন রূপে আসবে, তার ভয়ঙ্কর রূপ নিয়ে রক্তময় হোলিতে মেতে উঠতে। ভাইউ তুমি কেমনি জানো এগুলো? আরে যা, মাত্র না তুই বললি, এগুলো তোর থেকে শুনেই তো বললাম। আচ্ছা তুই পড়তে বস, আমি বাহির থেকে আসছি। বলে নিলয় বের হয়ে যায়। বের হয়ে পুরাতন একটা ভাঙ্গাচোরা বাড়ির সামনে গিয়ে মাটি খুঁড়ে নোকিয়া একটা বাটন ফোন বের করে। অফ করে কাকে যেন একটা ফোন দেয়। নিলয় কি বলল কিছু বোঝা যায়নি, তবে অপর পাশ থেকেই বলল, আচ্ছা বস, রাতের মধ্যেই হয়ে যাবে। এদিকে মন্ত্রী সাহেবের কাছে খবর আসে এসকে আগামীকাল রমনা পার্কের সামনে আসবে তার সাথীদের সাথে। এটাই মন্ত্রীর জন্য সুবর্ণ সুযোগ। এমপি ছেলে বাকি মেয়ে কালকেই বোঝা যাবে। কে তোরা, আর আমাকে বেঁধে রেখেছিস কেন? জানিস আমি কে? মন্ত্রীর ছেলে। আমার বাপ তোদের কাউকেই ছাড়বে না। এখনো সময় আছে, ভালোই ভালো আমাকে ছেড়ে দে। তোর বাপ কি করবে? আমাদের বসকে আসতে দে, পরে তোর বাপ সহ তোর খবর করবে। একটু পর তাদের কথার মাঝে একটা লোক ঘরটায় প্রবেশ করে। মাথায় বড় টুপি, মুখে মাস্ক, গায়ে কোট। লোকটা ভেতরে প্রবেশ করতেই একজন চেয়ার এনে দেয়। লোকটা রনির সামনে বরাবর চেয়ার নিয়ে বসে। তখন রনি লোকটাকে দেখে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার মতোই, কারণ লোকটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। লোকটাকে দেখে রনি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কে, আর আমাকে এভাবে ধরে আনলেন কেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন, ভালোই ভালোই। আমার আব্বু মন্ত্রী, তাই ছেড়ে দে, এতে তোদের ভালো হবে। রনির কথা শুনে লোকটা হা হা করে হাসতে লাগে। লোকটার হাসির সাথে পুরো ঘরটা কাঁপতেছে। সিংহের খাঁচায় এসে যদি সিংহকেই ভয় দেখাস ছেড়ে দেওয়ার জন্য, তাহলে কি সিংহ দিবে? তোর বাপ কি যেন মন্ত্রী, আর আমি কে জানিস? শুনলে আবার কাপড় নষ্ট করে দিবি না তো? লোকটার কথাগুলো এতটাই তীক্ষ্ণ ছিল, রনির হাত পা বাঁধা অবস্থায় কান্না করে দেয়, ছটফট করতে শুরু করে। মাফিয়া কিংকে চিনিস? নাম শুনেছিস কখনো? সেই মাফিয়া কিং হলাম আমি নিজেই। লোকটার মুখে নিজেকে মাফিয়া দাবি করাটা শুনে রনির শ্বাস বন্ধ হয়ে আসে। কারণ মাফিয়া কিং বলেছিল কোনো জায়গায় অন্যায় অবিচার দেখতে পেলেই আসবে তার হায়েনা রূপে। তা কলেজে আফরা নামের মেয়েটাকে কেন মারলি? রেপ করে মেয়েটাকে মেরেছিস তোরা জানতি না? মাফিয়া কিং আসবে যখন কোনো খারাপ কাজ হবে। তার থেকে বড় কথা, মুস্কান আর সানজিদা, এই দুজনের গায়ে টাচ করেছিস। তোকে আজকে টুকরো টুকরো করে কুমিরকে খাওয়াবো, আর তোর বন্ধু বান্ধব সবকটাকেই শাস্তি দিব, মৃত্যু নামক শোকটা দিব। রানা, সব যন্ত্র নিয়ে এসেছিস তো? আমি আবার ওইগুলো ছাড়া তৃপ্তি পাই না কাউকে আঘাত করে। জি ভাই, যা যা বলেছেন সব নিয়ে এসেছি। শালার বেটা আপনাকে দেখতে চেয়েছিল, তখন খুব মুখে বুলি ফুটেছিল, আর এখন মুখের সব বুলি বন্ধ হয়ে গিয়েছে। কথাগুলো বলে রানা নামের ছেলেটা কথাগুলো বলতে বলতেই কিংকে জিনিসগুলো দেয়। হাতে প্লাস নিয়ে কিং রনির ডান হাতটা তুলে ধরে, টান দিয়ে একটা আঙ্গুল থেকে নখ উপড়িয়ে ফেলে। রনি সজোরে চিল্লিয়ে ওঠে। এভাবে একের পর এক হাতের আঙ্গুল থেকে নখ তুলতে থাকে। কিংয়ের দিকে তাকিয়ে তার সাথে গার্ড রানা অনিক সহ সবে ভীতু চোখে তাকিয়ে থাকে। এভাবে আর কখনো কিংকে দেখেনি। হাতের আঙ্গুল থেকে নখ তুলে শেষ করে অনিক আর রাফিকে বলে লোহা নিয়ে আসতে। তারা কিছুই বুঝলো না লোহা দিয়ে কি করবে। অনেক দৌড়ে লোহা নিয়ে আসে। কিং হাতুড় আর লোহাটা হাতে নেয়, রানাকে বলে ধরে থাকতে। হাতের আঙ্গুলগুলোতে লোহা ঢোকাতে থাকে। রনি কান্নার চিল্লানোর আওয়াজটা বাড়িটা কেঁপে উঠতেছে। হাতের লোহা ঢুকানোর পর রানাকে বলে পিঠ থেকে চামড়া তুলে ফেলতে। চামড়া তোলার সময় রনি বলতেছিল, আমাকে মেরে ফেল, তবু আর এইভাবে কষ্ট দিস না। রনির কথা কিংয়ের কর্ণপাত হলো না। সে বলল গুঁড়োমরিচ এনে লাগিয়ে দিতে।
সবশেষে জোনাঙ্গ কেটে ভার্সিটির সামনে বড় গাছটায় লটকিয়ে আসতে এটা বলে কিং চলে যায়। মন্ত্রী বসে আছে ড্রয়িং রুমে, পাশে বসে আছে তার স্ত্রী রাহিলা বেগম। তিনি স্বামীর উদ্দেশ্যে বলল, এখনো তোমার ছেলে বাড়ি ফিরেনি, রাত বাজে 2টা, ছেলেটাকে বাদর বানিয়ে ফেললে। ছেলেকার দেখতে হবে না, মন্ত্রীর ছেলে, একটু আধটু এমন হবেই, চিন্তা করো না। হয়তো কোনো ক্লাবে পার্টি করতেছে বন্ধুদের সাথে। তবুও তুমি ছেলেটাকে খারাপ বানিয়ে ফেললে, একদিন দেখিও এটার জন্য পস্তাতে হবে। উনি এটা বলে রুমে চলে যান, সাথে মন্ত্রীও চলে যায়। মন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই, ছেলে কি করছে না করছে, কার নির্বাচনের সময় এই ছেলেটাকেই তার কাজে লাগে, তাই তাকে তার মতো করে থাকতে দেন তিনি। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে, আজকে রাতে কেউ একজন মন্ত্রী সাহেবের ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। হাতের সব নখ উপড়িয়ে তার মাঝে লোহা ঢুকিয়ে দিয়েছে, পিঠ ছিঁড়ে তার মাঝে গুঁড়া মরিচ লাগিয়ে যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে ঝুলিয়ে রেখেছে। এর আগে এমন খুন কখনো দেখেনি, এমন খুন তো এসকেও করেনি। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে একটা কাগজের টুকরো রাখা, আর সেটাই লেখা, রাজার রাজ্য হাজার প্রজা বিরাজ করে, তাই বলে প্রজারা রাজা হওয়ার যোগ্য না, কারণ প্রজারা প্রজাই, আর রাজা রাজাই থাকে। হাজারো প্রজার মাঝে রাজত্ব কেবল একজনেরই থাকে, সে হলো রাজা। আমার রাজ্যটা কয়েকদিন প্রজাদের দিয়েছিলাম, দেখতে চেয়েছি আসলেই কি রাজা হওয়ার যোগ্য কিনা। কিন্তু প্রকৃতপক্ষে রাজা কেবল একজনই, সেটা হলো মাফিয়া কিং। যারা পাপের রাজ্য কায়েম করেছে তাদের জন্য জম হয়ে আসবো, মনে আছে আমার কথাটা? আসবো কোনো একদিন, আবার ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে, যখন আমার তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। নিউজটা দেখে মন্ত্রীর পায়ের কাছ থেকে মাটি সরে যায়। তার ছেলে আর এই দুনিয়ায় নেই, আর তার ছেলেকে মাফিয়া কিং মেরেছে। মন্ত্রীর মাথায় কাজ করা বন্ধ হয়ে যায়। তার মাঝে মেয়ে দৌড়ে মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে আর বলে, তার অ্যাকাউন্ট থেকে নাকি 400 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কি করেছি তা জানা যায়নি, তবে এটা জানতে পারছে কোনো এক বড় ধরনের হ্যাকার টিমের কাজ, যারা হ্যাকিং সম্পর্কে খুবই পারদর্শী। এদিকে ছেলের খুন, হঠাৎ মাফিয়া কিং এর আগমন, মেয়রের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, এসকের আসল রূপ ধরা ছিল, তাও হাত থেকে ফসকে গেল। সব মিলে মন্ত্রী পাগল প্রায়, কি করবে না করবে বুঝতে পারছে না। চিন্তা ভাবনা ছাড়াই মন্ত্রী তার বসকে ফোন দেয়। এদিকে মাফিয়া কিং এর আগমনে এসকে সহ সবাই ঘাবড়ে যায়, কারণ হুট করে মাফিয়া কিং এর আগমন সোজা মন্ত্রীর ছেলেকে টার্গেট। অবশ্য এসকে সহ সবাই জানতো মন্ত্রীর ছেলে ভালো না, আর কালকে একটা মেয়েকে মেরেছে তাও জানতো। হুট করে ইয়াসমিন বলে ওঠে, এসকে আপনার মনে আছে মাফিয়া কিং এর কথাটা? কোন কথাটার কথা বলতেছিস তুই? একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিং এর আশ্রয়ে আসতে চাইবে, সবাই দোয়া করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই লাল রং পছন্দ করে, আর আমি করি তাজা রক্তের রং। সবাই ফুলের গন্ধে আনন্দ পায়, আর আমি পাই মানুষের তাজা রক্তের ঘ্রাণে। এই কথাটা মাফিয়া কিং বলেছিল এসকে? ইয়াসমিনের কথাই এসকে সহ রাফি, রাহি, অবনী বলে ওঠে, তার মানে মাফিয়া কিং কলেজের সেই খুনের পরেই এসেছে? এদিকে মুস্কান আর সঞ্জিতা নিলয়ের কাছে ছুটে এসে বলতে লাগে, ভাইও আমাদের দোয়া কবুল হয়েছে, মাফিয়া কিং চলে এসেছে, আপনার খুনের প্রতিশোধ নিয়েছে। রনিকে খুবই বিশ্রীভাবে মেরেছে, তার লাশটা দেখেও আটকে উঠেছে সবাই। মুস্কান আর সঞ্জিতার কথা শুনে নিলয় মনে মনে বাঁকা হাসে। তবু বোনেদের বলে, তোরা দোয়া করেছিস আর এটা বিফলে যাবে? তোদের দোয়া কবুল হয়েছে। আচ্ছা, কোথায় দেখলি এটা? আমি তো দেখিনি। নিলয়ের কথা শুনে দুজনেই বলে টিভিতে নিউজ দেখেছে, আর এটার জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে তাদের কলেজ নাই। ও আপনাদের তো বলাই হয়নি, সঞ্জিতা কই থেকে আসলো? আফরা হত্যার পর মুস্কান সঞ্জিতাকে আনার জন্য বলে। নিলয় আশ্রমের কথা বলে সঞ্জিতাকে তাদের সাথে নিয়ে আসে। সঞ্জিতাও রাজি হয়ে যায়, কারণ এতদিনে মুস্কানের সাথে বোনের সম্পর্ক গড়ে ওঠে।
এসকে একটা কথা অনেকদিন ধরে বলবো চিন্তা করতেছি, কিন্তু আর বলা হয়ে উঠছে না। জানি যা বলতে চাই তা একান্তই আপনার পার্সোনাল, তবুও মনের কৌতূহল ধরে রাখতে পারছি না। আচ্ছা বল, আজকে তোরা সবাই যা জানতে চাইবি সব বলবো, আর কৌতূহল রাখবো না তোদের মাঝে। আচ্ছা এসকে, আমরা যেই মেয়েগুলো আছি আপনার হয়ে আপনার সাথে কাজ করতেছি, সবাই অবহেলিত। কেউ পেয়েছে ফ্যামিলি থেকে অবহেলা, আর কেউ পেয়েছে স্বামীর কাছ থেকে অবহেলা, আর কাউকে কাউকে রেপ করে ফেলে রেখে গিয়েছে। তারা আপনার আশ্রয়ে আছে। আমরা সকলেই অবহেলিত। আপনি আমাদের আশ্রয় দিলেন। আপনার ফ্যামিলির সম্পর্কে কিছু জানি না, আর আপনি একজন মেয়ে হয়ে কেন এসকে এর রাস্তায়? এতক্ষণ রাহির কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনেছিল। রাহির বলা শেষ হলে সকলেই রাহির সাথে অভিমত দিল। তার তো অবহেলিত, তাই এভাবে জীবনযাপন করতেছে। তাহলে এসকে কেন এই পথে? তাহলে কি সেও অবহেলিত? তোদের সব কথার উত্তর দিতে আমার তাহলে যেতে হবে অতীতে। তাহলে শোন আমার অতীত। আমি নাইহান নূর, বাবা রাজ মাহমুদ, মা রাবিয়া চৌধুরী। আমার পিচ্চি একটা বোন আছে, নাম ওয়াজিহা। আমাদের বড় একটা কোম্পানি ছিল, যেটা ভালোই চলতেছিল। আম্মু আম্মু, আজকে কি আঙ্কেল আন্টি আসবে আমাদের বাড়িতে? খুশিতে গদগদ হয়ে বলল নূর। হ্যাঁ আসবে আঙ্কেল আন্টি, আর এত খুশির কারণটাও জানি, নিলয় আসবে বলে, তাই না? তবে নিলয় তো স্কুলে, তোর আঙ্কেল আন্টি আগে চলে আসবে, পরে ড্রাইভারকে পাঠাবো নিলয়কে আনতে। নূর মাথা দুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। নিলয়ের সাথে নূরের অনেকবারই দেখা হয়েছে। প্রথম দিনই দেখা হয়, নূর তার আব্বু আম্মুর সাথে নিলয়দের বাড়িতে যায়। নিলয়ের আব্বু আর নূরের আম্মু ছোটকাল থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। বড় হওয়ার পরে সেই আগের মতোই আছেন তারা। নিলয়ের বাড়িতে যাওয়ার কারণ, নূর ভুল করে নিলয়ের ঘরে প্রবেশ করে ফেলে। আব্বু আম্মু, আমি থাকবো না আর এখানে। নূরের কথায় ড্রয়িং রুমে সকলেই নূরের দিকে তাকায়। তারা সকলেই বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। ওয়াজিহা রাবিয়া চৌধুরী কোলে ছিল। নূর এক করে কেঁদে যাচ্ছে। কি হয়েছে মামুনি? তোমাকে কে কি বলেছে বলো আমায়, পরে দেখো তার কি করি আমি। আঙ্কেল, ওই কর্নারের রুমটাই আমি যাই, তাই আমাকে একটা ছেলে বকা দিয়ে বের করে দিয়েছে। আমি কিচ্ছু করি নাই, সত্যি ঘরটাতেই গিয়েছি, সত্যি বলছি। আহনাব সাহেবের বুঝতে বাকি রইল না, কাজটা নিলয় ছাড়া অন্য কেউ করেনি। এই তো 15 বছর হবে নিলয় এতটুকু ছেলের রুমে কাউকে যেতে দেয় না। স্বয়ং আহনাব সাহেব ও রাজিয়া বেগমের গেলেও নক করে যেতে হয়। নিলয় খুবই গম্ভীর, সহজে কারোর সাথে মিশে না। এতটুকু বয়সে এরকম দেখে মাঝে মাঝে আহনাব সাহেব চিন্তা করে, বড় হয়ে কেমন হবে আল্লাহই জানে। আহনাব সাহেব নূরকে নানান কথা বলে কান্না বন্ধ করে। তার একটু পর নিলয় রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। নিলয় ড্রয়িং রুমে আসতেই ছোট ওয়াজিয়া এক পা দু পা করে নিলয়ের পায়ের কাছে আসে। পায়ের আঙ্গুলগুলো ধরে টানতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। সবাই এটা দেখে অবাক, কারণ নিলয় বাচ্চাদের দেখতে পারতো না। সবাইকে অবাক করে দিয়ে নিলয় ওয়াজিয়াকে কোলে তুলে নেয়। 2 বছরের ওয়াজিয়াকে কোলে নিয়েতেই খিলখিল করে হাসতে থাকে। ওয়াজিয়ার হাসি দেখে নিলয়ের ঠোঁটের কোনো হাসি ফোটে। এটা দেখে আহনাব সাহেব ও রাজিয়া বেগম অবাক না হয়ে পারল না, কারণ নিলয় যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে হেসেছে বলে মনে হয় না তাদের। আজ হাসলো। তাদের মাঝে বিঘ্ন ঘটিয়ে নূর বলল, আমার বোনকে নামা বলতেছি। নামা? আমার বোনকে শুধু আমি কোলে নিব, তুই নিতে পারবি না। নামা বলছি, নামা। এটা বলেই যখন নূর ওয়াজিয়াকে কোল থেকে নামানোর চেষ্টা করে, তখন ওয়াজিয়া নিলয়কে জাপটে ধরে। মনে হচ্ছিল আপন কারোর কাছ থেকে আলাদা করতেছে। এটা দেখে ড্রয়িং রুমের সবাই হেসে দেয়। এভাবে নিলয়ের সাথে নূরের কথা হয়। তারপর থেকে অনেকবার কথা হয়েছে। এর মাঝে তারা বন্ধুত্বে পরিণত হয়েছে। চলো চলো, আমাদের লেট হচ্ছে। নিলয়কে পরে ড্রাইভার এসে নিয়ে যাবে, তারা মনে হয় আমাদের জন্য ওয়েট করতেছে। ড্রয়িং রুমে বসে আছে রাজ মাহমুদ, আর নূরের পাশে
ওয়াজিয়া খেলতেছে। হঠাৎ নিউজে দেখাচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আহনাফ সাহেব ও তার স্ত্রী কার অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই মারা যান। নতুন আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিউজটা দেখে রাজ মাহমুদ রাবিয়া নূরের আম্মুকে ডেকে দেখায়। এটা দেখে উনি চিল্লিয়ে কান্না করে দেয়। আজকেই তো তাদের এখানে আসার কথা। বেস্ট ফ্রেন্ডের এমন মৃত্যুতে ভেঙে পড়ে রাবিয়া চৌধুরী। হঠাৎ মনে হয় নিলয় তো স্কুলে। কথা ছাড়া উনি ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। স্কুলে গিয়ে নিলয়কে সাথে করে নিয়ে আসে নিজের বাড়িতে। নিলয় তখন বলেছিল আব্বু আম্মুর কথা। একটু পর যখন আবার নিউজ দেখায়, এটা দেখে নিলয় ঠাই দাঁড়িয়েছিল। একটুখানিও নড়াচড়া করেনি, আহসটাও করেনি। বেশি শোকে যেন পাথর হয়ে গিয়েছে। তখন থেকে নিলয় নূরদের এখানেই ছিল। অনেকবার তো নিলয় চলে যেতে চেয়েছিল, আন্টি দিচ্ছিল না। সাথে নূর আর ওয়াজিয়া তো আছেই, তাই এখানেই থেকে যায়। তাদের সবই ঠিক ছিল। হঠাৎ কাল বৈশাখী ঝড়টা আসে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় নূর। ওপাশে মানুষগুলো দেখে নূর ভেতরে আসতে বলে, কিরে তানভীর, আফতাব, নাজমুল, তোরা হঠাৎ একসাথে আমার বাড়িতে? কিছু কি হয়েছে? রাঘব বল পেয়ে তো আমাদের ভুলে গেলি। তা মামা, এটা কি ঠিক? আমাদের তো অধিকার আছে তোর বউকে দেখার। 2 বাচ্চার মা হয়েও দেখতে জোশ দেখায়। রাজ মাহমুদ রেগে আগুন হয়ে বলে, এগুলো কি বললি? তোদের মাথা ঠিক আছে? তোরা বের হয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। রাজের কথাই তারা 3 জন হেসে ওঠে। তানবীরের হাতে বন্দুকটা নিয়ে রাজের বুকে গুলি করে। গুলির আওয়াজ শুনে রান্নাঘর থেকে নূরের মা দৌড়ে আসে। উনি এসে দেখে রাজকে গুলি করে ড্রয়িং রুমে ফেলে রেখেছে। দৌড়ে স্বামীর কাছে যেতে নিলে তানভীর এসে হাত ধরে বলে, মরা মানুষের জন্য কান্না বা দৌড়ে তার কাছে গেলে লাভ কি? তুমি চলো আমার সাথে। তখন আমি আর নিলয় ড্রয়িং রুমে এসে দেখি আব্বুকে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে রেখেছে আর আম্মুকে তারা ধরে রেখেছে। নিলয় আম্মুর কাছে যেতে নিলে নাজমুল নিলয়ের শরীরে সজোরে চেয়ার দিয়ে বাড়ি মারে, যার ফলে নিলয় মাটিতে পড়ে যায়। আমি যেতে নিলে আফতাব এসে আমাকে দেওয়ালের সাথে বাড়ি মারে। আমি আদো আদো চোখে দেখছি আমার মায়ের করুণ আর্তনাদ। আমাদের সামনে ওই নরপশুগুলো আমার মাকে রেপ করে হত্যা করে। আমি তখন কিছুই করতে পারিনি, কিছুই না। এইদিকে আব্বু পড়ে আছে, অন্যদিকে নিলয় আর আম্মুকে নির্যাতন। বোনটাকে তো তখন আর খুঁজেই পাইনি। আমি যে বেঁচে যাব তাও চিন্তা করিনি। আমাকে নাকি ডেড বডি রুমে নিয়ে যাওয়ার সময় আমার হাত নড়তেছিল। তখন সেখানকার একটা নার্স আমাকে নিয়ে যায়। সেখানেই বড় হই। তখন থেকেই চিন্তা করি সমাজের কীটগুলোকে কীভাবে দূর করব। তখন হুট করে ইয়াসমিনের দেখা পাই। তাকেও নাকি সমাজের কীটগুলো ব্যবহার করে মৃত্যুর মুখে ঢেলে দেয়। এইভাবে নাইহান নূর থেকে হয়ে উঠি এসকে রূপে। বাবা মা বোনের সাথে ভালোবাসাটাকেও হারিয়ে নিঃস্ব আমি। এটা বলে এসকের দম নেই। এতক্ষণ এসকের কথাগুলো একজন শুনতেছিল। কথাগুলো শুনে তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রুবিন্দু গাল বেয়ে গড়িয়ে পড়ে। পরক্ষণেই আবার কি মনে করে ঠোঁটে চওড়া হাসি দিয়ে বলে, খুঁজেছি পাগলের ন্যায়, মনে করেছি ভালোবাসা নামক অস্তিত্বটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু না, তুমি আবার সেই আমার কাছেই ফিরে আসলে। আর হারাতে দেব না। তুমি হয়তো জানো না, তোমার অতীত আবার ফিরে আসবে তোমার কাছে। আগন্তুক কথাগুলো বলে স্থান ত্যাগ করে, নিজ গন্তব্যে পাড়ি জমায়। এসকের কথাগুলো শুনে তাদের প্রত্যেকের চোখে পানি নামক অশ্রুবিন্দু জমা হয় চোখের কোণে। তারা বুঝতে পারে তাদের থেকে বেশি কষ্ট এসকের। বাবা মা বোন নিজের ভালোবাসাকে হারিয়ে আজ নিঃস্ব সে। এদিকে বসকে ফোন দিয়েছি, বলেছে 2 জনকে পাঠাবে যারা মাফিয়া কিংয়ের জন্য যথেষ্ট হবে। চিন্তা করিস না, আমাদের বয়সও কম না। উনি আসলে মাফিয়া কিং এসকে, সবার ঘুম হারাম করে দেবে। আর মানতে পারছি না আমার 400 কোটি টাকা নারী পাচার, ড্রাগস, ফ্যান্সি ডিল, যত ধরনের অবৈধ কাজ করে জমিয়েছি সব একসাথে নিয়ে গেল।
আমার তো মনে হয় এটা এসকে এর কাজ, কারণ আফতাবের টাকাগুলো যখন নিয়েছে তখন মাফিয়া কিং এর আবির্ভাব হয়নি। হতে পারে, তবে গ্যাংস্টার রাজ্যে কে কখনকার মৃত্যু থেকে শত্রুতে পরিণত হয় বলা যায় না। ক্ষমতার লোভটাই সকলকে আষ্টে পিষ্টে ছড়িয়ে নেয়। আপন ভাই নিজের আপন ভাইকে ক্ষমতা আর টাকার জন্য হত্যা করতে দুবার হবে না। কি অদ্ভুত, তাই না? তানভীরের কথা বরাবরই নাজমুলের মাথার উপর দিয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হলো না, সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। নাজমুল বলে, তোর কথা বরাবরই আমার মাথার উপর দিয়ে যায়। এত কঠিন কথা বুঝি না, যা বলবি সরাসরি বলবি। কিভাবে কথা বলিস, কথার মারফাজ বুঝি না। আচ্ছা বাদ দে, বুঝতে হবে না, এখন বাড়ি যা, পরে আবার কথা হবে। তাই ভালো। এটা বলে নাজমুল বাড়ির বাইরে বের হয়ে নিজ গন্তব্যে যাওয়ার জন্য পা বাড়ে। তখনই নাজমুলের ফোনে কল আসে। ওপাশ থেকে কি বলল বুঝতে পারা গেল না, তবে নাজমুল বাঁকা হেসে বলল, আজ রাত 2টায় হাজির কর, আমিও সেখানে উপস্থিত হব। কথাটা বলে ফোন কেটে দেন তিনি। অপরদিকে রাফি এসকের সামনে এসে বলে, মেয়র নাজমুল আজকে রাত 2টায় মেয়ে পাচার করবে। এটা শুনে এসকে বলে সবাইকে নিয়ে তাকে রেডি থাকতে। সময় মতো এসকে চলে যাবে। এসকে আপনি কোথায় চলে আসেন, আমাদের গ্যাংয়ের সবাই চলে আসবে এক্ষুনি। সব রেডি? সব রেডি, শুধু আপনি আসার অপেক্ষা। আসছি আমি। রাফি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, পিছনে কোমরে একটি পিস্তল গোজা। সে অপেক্ষা করছে আশিকের জন্য। সে একাই আছে এখানে। এসকে বাইকের কাছে যায়, মাথায় হেলমেটও পরে নিল ও। কালো কোট আর সাদা টি শার্ট পরে নিল ও, মাথায় কালো হেলমেট। এসকে রাফির দেওয়া লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই চিন্তা, আজকে মেয়র নাজমুলকে শেষ করবে ও। এসকে বাইক একটু স্লো করেছে, কারণ বাইকের আলোতে সে দূরে দেখতে পায় মেয়রের ডান হাত আশিক দাঁড়িয়ে আছে। সামনে রাহি পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আছে। এসকে তাড়াতাড়ি বাইক নিয়ে ওদের সামনে আসলো। কিছুটা দূরে বাইক রেখে এসকে পিস্তল বের করে গুলি লোড করে এগিয়ে যেতে থাকে। আশিকের সামনে এসে দাঁড়ালো এসকে। আশিকের কপাল ফেটে রক্ত বের হচ্ছে, বোঝা যাচ্ছে তাকে আঘাত করা হয়েছে। এসকে আশিকের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, কোথায় যাচ্ছিলি? ভাবছিস তোরা যা খুশি করবি, আমার গ্যাংটাকে ধ্বংস করবি? সেটা তো হবে না। মাছের গন্ধে বিড়াল এসে দূরে বসে শুধু মিয়াও মিয়াও করে, খাবার কেড়ে নিয়ে যেতে পারে না। বিড়াল মিয়াও মিয়াও না করে যদি মাছটা নিয়ে চলে যায়, কিংবা মাছে কোনো রকম মুখ লাগায়, সেই মাছটা কিন্তু মানুষেরা কখনো খাবে না, বিড়ালেরই হবে। তবে বিড়াল এত কিছু করে না, সে পারে শুধু মিয়াও মিয়াও করতে। শালা বিড়াল হয়ে সিংহের কাছে খাবার কেড়ে খাবি, তাই না? রাস্তায় ধুলো জমে থাকে, কিন্তু বৃষ্টি ছাড়া সেই ধুলো কখনো যায় না। আমি রক্তের বৃষ্টিতে রাস্তার ধুলোগুলো সব মুছে দেব। গুড গুড, সাহস আছে তোর। তোর সাহসের আমি। এসকে কথাটা বলে পিস্তলের টিকারে চাপ দিতে যাচ্ছিল, তখনই একটা গুলির শব্দ শুনতে পায় সে। তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা রাহির পায়ে গুলি লেগেছে আর সে মাটিতে পড়ে গেল। এসকে পিছনে ঘুরে তাকায়, দেখে দূরে দাঁড়িয়ে রাফি দাঁড়িয়ে আছে। এসকে কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রাফির দিকে। রাফি এগিয়ে আসে এসকের কাছে। এসকে বলে, রাফি তুই কি রাহিকে গুলি করেছিস? আমার হাতে পিস্তল, এখানে আমরা 3 জন, পিছনে গুলি লেগেছে ওর। গুলিটা আমি ছাড়া আর কে করবে? মানে কেন, কি বলছিস তুই এসব? চুপ কর, আশিক ভং ধরে না, বসে থেকে উঠে দাঁড়াও। আমার প্রাপ্য মিটিয়ে দাও, আমি চলে যাই। তোমাদের মধ্যে জড়াতে চাই না। বলেছিলাম না, রাস্তার ধুলোগুলো আমি রক্ত দিয়ে মুছবো। তোর ঝরা রক্তে ধুলো ঝরা রাস্তা হবে বিদঘুটে ভয়ঙ্কর প্রতিচ্ছবি। এসকে ওরা কেউ নেই, আপনি পালিয়ে যান। রাফি আমাকে আর আপনাকে মিথ্যা বলে এখানে এনেছে। আমাকে বলেছিল ইয়াসমিনরা সবাই আছে, কিন্তু ওরা কেউ নেই। আমাদের গ্যাংয়ের কেউ জানে না আশিকের আজ এই দিক দিয়ে যাওয়ার প্ল্যান আছে। রাফি প্ল্যান করে আপনাকে এখানে মারতে রেখেছে। আমি ইয়াসমিনদের কথা জিজ্ঞাসা করি, কিন্তু রাফি বলে সবাই আছে এখানে, কেউ নেই, আপনি চলে যান। এসকে পালাতে নয়, মারতে ভালোবাসে। এসকে মানে ব্র্যান্ড, আর ব্র্যান্ড সবসময় সবার উপরেই থাকে। এসকে কথাটা বলে পিছনে পিস্তল টেনে গুলি লোড করে রাফির দিকে ধরে।
সাথে সাথে আশিক পিছন থেকে এসকের পিঠে হকি স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দেয়। এসকের হাত থেকে পিস্তল পড়ে যায়। এসকে ছিটকে পড়ে রাস্তার উপর। আশিক ওর পিস্তল তুলে নিয়ে এসকের দিকে অগ্রসর হয়। এসকে বলে, শালা তুই না পুরুষ মানুষ, পিছন থেকে মারলি কেন? পুরুষত্ব দেখতে চাস? আশিক জোরে একটা ডাক দেয়। সাথে সাথে দুটো গাড়ি এসে থামলো সেখানে। মেয়ের নাজমুল গাড়ি থেকে নামে। এসকে বুঝে যায় এখানে সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল। রাফি শুধু ওদেরকে হেল্প করেছে। এসকে সবার দিকে একবার তাকায়। নাজমুল এগিয়ে আসে। নাজমুলের হাতে একটি DSLR ক্যামেরা, সবার হাতেও ক্যামেরা আছে। নাজমুল এগিয়ে এসকের সামনে দাঁড়ায়, একটা সিগারেট জ্বালিয়ে বলে, আজকে এসকে এর কাহিনী সমাপ্ত করব। বন্ধুর খুনের বদলা নিব। আমার 400 কোটি টাকা হাতিয়ে নেওয়া। আমি তো মনে করছিলাম এসকে এর কোনো ছেলে, কিন্তু যখন আশিক বলে মেয়ে, তখন জিজ্ঞেস করায় বলে এসকে এর কাছের একজনকে চিনে, তাকে টাকা দিয়ে কিনেই এসকে পর্যন্ত পৌঁছতে হবে। তখন আশিক বলে এসকে প্রকৃতপক্ষে মেয়ে। তখনই এই প্ল্যান করি। আজকে তা পূর্ণ হলো। এই প্ল্যানের কথা তানভীরকে পর্যন্ত বলিনি, কারণ এসকে এর কাহিনী আমি সমাপ্ত করব। আশিক, ধরশালীকে আজকের ইজ্জত নষ্ট করে সমগ্র দুনিয়াকে দেখাবো। নাজমুলের কথা শুনে আশিক এসকের হাত ধরলো। আরো দুটো ছেলে এসে এসকের পা চেপে ধরলো। এসকে আর নড়তে পারে না। নাজমুল গা থেকে কোট খুলে মাটিতে ফেলে দেয়। এসকে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এসকে চিৎকার করে না। নাজমুল অবাক হয়ে বলে, তুই চিৎকার করছিস না কেন? এসকে সিংহী, আর এই এসকে বাঁচার জন্য চিৎকার করে না, হিংস্রতা প্রকাশ করতে চিৎকার দেয়। আর সেই চিৎকারে তোদের মতো খ্যাকশিয়ালগুলো বনে ভয়ে ছেড়ে পালিয়ে থাকে। তোর জেদ অনেক রে শালি। খেকশিলরা এক একটা দল হিসেবে হিংস্রতার খাবারও কেড়ে খায়, জানিস তো? ওটা কেড়ে বলে না, চুরি করে খাওয়া বলে শালা। নাজমুল আর অপমান নিতে পারছে না। সে এসকের কাছে আরো এগিয়ে যায়। এসকের গা থেকে কোট খুলে ফেলে নাজমুল। কোটটা হাতে নিয়ে দূরের রাস্তার উপর ছুঁড়ে মারে। সবাই হাসতে থাকে তখন। এসকে তখনও চিৎকার করে না, তবে ছাড়ানোর জন্য ছটফট করে। নাজমুল এটা দেখে বেশ মজাই পাচ্ছে। নাজমুল এসকের দিকে ঝুঁকে বসে। এসকের কপালে আঙ্গুল রাখতেই এসকে থুতু দেয় নাজমুলের মুখে। নাজমুল রেগে যেয়ে বলে, শালি, আমার সাথে দেমাগ দেখাও? ওই ক্যামেরা অন কর। শালির আজকে বোঝাবো পুরুষ মানুষ কাকে বলে। নাজমুল কোনো কিছু না বলে এসকে ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। এসকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করা শুরু করে দেয়। এসকে কিছুই বলছে না। নাজমুল খুব কাছে চলে আসতেই একটা স্নাইপারের গুলি এসকের পা ধরে রাখা একটি ছেলের কপালে এসে লাগে। নাজমুল থেমে যায়। সবাই লাফতে পিছনে এক হাত করে সরে যায়। নাজমুল বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনের সামনে চারপাশে ঘুরে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। এসকে হাসতে থাকে জোরে। নাজমুল এসকের দিকে তাকিয়ে বলে, শালি হাসিস কেন? এসে গেছে আমার গ্যাংয়ের লোক। এবার তোদের মতো বুনো শিয়ালগুলো ভাগবে। চুপ কর। নাজমুল পিস্তল বের করে, হাওয়াতে দুটো গুলি চালায়, তারপর চিৎকার করে বলে, কে? বেরিয়ে আয় শালা হারামিকে আসিস, সাহস থাকলে বেরিয়ে আয়। নাজমুলের কথা শুনে আরো একটা স্নাইপারের গুলি শাসা করতে করতে এগিয়ে যায় ওদের দিকে। এসকের সেকেন্ড পাটা ধরে রাখছিল, তার বুকে এসে লাগে গুলিটা। সাথে সাথে লাশ ছিটকে পড়ে দূরে। এসকে বসা থেকে উঠে দাঁড়ায়। নাজমুলের রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট তুলে নিয়ে গালে রাখলো। এসকে ঘুরে পিছনে তাকায়। রাফি ভয়ে কাঁপছে। রাহির পাশে দুটো লাশ পড়ে আছে। রাহি কোনো রকম বসা থেকে উঠে দাঁড়ালো। রাহি সামনে পড়ে থাকা একটা পিস্তল এসকের হাতে তুলে দেয়। রাফি ভয়ে দৌড়ানো শুরু করে। এসকে রাফির পায়ে গুলি করে। রাফি খোঁড়াতে খোঁড়াতে দৌড়ায়। এসকে শব্দ করে হাসে। নাজমুলের সব লোকেরা গাড়ির কভারে যেয়ে বসে থাকে। হঠাৎ একটি বাইকের শব্দ দূর থেকে ভেসে আসতেই থাকে। আলোহীন হেডলাইটের একটি ছায়ামূর্তি দেখা যায়। এক হাতে স্নাইপারের গান, মাথায় হেলমেট পরা, কালো শুটপুট পরা, হিরোর মতো স্টাইল। সোজা বাইকটা এনে এসকের পাশে এসে থামলো আগন্তুক। মাথা থেকে হেলমেট খোলে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মুখ ভর্তি মাস্ক পরা। এসকের পাশে এসে দাঁড়ালো। এসকের ঠোঁটে সিগারেট। আগন্তুক এসে এসকের ঠোঁটের থেকে সিগারেট কেড়ে নিয়ে এসকে ঠিক যতটুকু ঠোঁটের সাথে আটকে রেখেছিল ততটুকু নিজের ঠোঁটে নিয়ে আগুন জ্বালায়। বোঝা যাচ্ছে আগন্তুক একটা ছেলে।
ছেলেটার অ্যাটিটিউড দেখে এসকে নিজেও অবাক হয়, বুঝতে পারে এটা ওর গ্যাংয়ের কেউ না। ছেলেটা সিগারেট টানতে টানতে রাস্তার উপরে পড়ে থাকা এসকের কোটের কাছে গেল, সেটা তুলে আনে। এসকের পাশে ছেলেটা কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। নাজমুল বলে, ওই কুত্তার বাচ্চা কে তুই? তোর সাহস হয় কি করে আমার লোকদের মারার? জানিস আমি কে? মেয়র আমি, তোকে আমি। নাজমুল এগিয়ে আসতে থাকে। ছেলেটা এসকের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে টিগারে একটা চাপ দেয়। গুলিটা আশিকের দিকে চলাই ছেলেটা সোজা কপালে চেয়ে লাগে। নাজমুল ভয়ে একটা ঢোক গিল। এসকে বলল, শালা, আমাকে শেষ করবি না? আমাকে শেষ করবি? আমার ভিডিও ভাইরাল করবি তাই না? তোরে এখানে কাপড় ছাড়া দাঁড় করিয়ে দিব। আজকে তোকে খুব বাজেভাবে মেরে আমার প্রতিশোধ পূর্ণ করব। আগন্তুক এসকের কানে কাছে মুখ নিয়ে বলে, তোমাকে দেখার স্বাদ ছিল মনে, আজকে তো হয়েছে। কল্পনা করেছি যতটুকু তার থেকে একটুখানি বেশি মায়াবী তুমি। তোমাকে আমার মনে ধরেছে। আমাকে খুঁজবে কে? আমি তাই তোমাকে খোঁড়াতে চাই না। কিং কিং। আগন্তুক বাইক স্টার্ট দিয়ে শো করে চলে যায়। এসকের বুঝতে বাকি নেই এটাই মাফিয়া কিং। এসকে ইয়াসমিনের কাছে ফোন দেয়। কয়েক মিনিটের ভিতরেই ওরা সবাই চলে আসে সেখানে। ইয়াসমিনরা সবাই আসতে এসকে বলে, তোরা রাহিকে হসপিটালে নিয়ে যা। এসকের কথা শুনে ইয়াসমিন বলে, রাফি তো ওখানে পড়ে আছে। রাফিকে আমি দেখছি। ইয়াসমিন হাসি দিয়ে বলে। ইয়াসমিন রাহিকে নিয়ে চলে যায়। রাফি দূরে পড়ে আছে। এসকে পিস্তল হাতে নিয়ে রাফির কাছে আসলো। রাফির পাশে বসে বলল, তোর মনে আছে ছাত্রলীগ ঝামেলায় তোর বুকে বোম বেঁধে রেখেছিল ছাত্র নেতারা? তোর বাড়ি এখানে নয়, তুই মরলে তোর খবর কেউ পেতোরও না। কে বাঁচিয়েছিল তোরে বলতো? মনে পড়ে? আপনি বাঁচিয়েছিলেন। এসকে আশিক আমাকে অনেক টাকার লোভ দেখায়, খুব দরকার ছিল তাই এমন করেছি। আমাকে মাফ করে দেন। ভুল করলে ক্ষমা করা যায় রে পাগল, কিন্তু বেঈমানিদের কোনো ক্ষমা নেই। টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে পারতি। ক্ষমতা সবাই পেতে চায়। ক্ষমতা এমন একটা জিনিস, না পেলে বোল্ট আউট, আর পেলে গ্যালারি 6। ভালো থাকিস উপরে। এসকে কথাটা বলে শাট শাট করে কয়েকটা গুলি করলো রাফির বুকে। রাফি চিৎকার করার আগেই যেন নিস্তেজ হয়ে যায়। রাফির লাশ রাস্তায় পড়ে থাকে। এসকে নাজমুলের কাছে আসে। নাজমুলকে বলে, তোকে এখনো বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা করব না। আমি পুলিশকে আসতে বলেছি, আর আমি তোকে মেরে ফেলবো। তোকে না মারলে পুলিশ এমনিতেও সন্দেহ করবে, কারণ গ্যাং একমাত্র এই শহরে শুধু আমার আছে। তাই মারলেও দোষ আমার ওপর, না মারলেও আমার ওপর পড়বে। তবে নো প্রুফ নো ক্রাইম, অনলি লাভ। কি যেন বলেছিলি? আমার রক্ত ধুলো ঝরা রাস্তায় ধুলোর সাথে মিশে থাকবে। তোদের রক্ত মিশে যাচ্ছে, সেই রক্ত রাস্তা কুকুর এসে খাবে। জানি তুই আমাকে বাঁচিয়ে রাখবি না, তবে মরার আগে জানতে চাই কে তুই, কি তোর পরিচয়, কেন আমাদের পিছনে পড়ে আছিস? নাজমুলের কথা শুনে এসকে হা হা করে হাসতে থাকে। একটু পর, আচ্ছা, তোর মনের খায়েশ পূরণ করলাম। রাজ মাহমুদকে চিনিস? এসকের কথাই নাজমুল বড় বড় করে চোখ করে এসকের দিকে তাকায়। সময় নষ্ট না করে এসকে রাস্তার পাশে পড়ে থাকা লম্বা তলোয়ারটা হাতে নিয়ে নাজমুলের সামনে গিয়ে তার ডান হাতটা কেটে নেয়। নাজমুল মরণ চিল্লানি দিচ্ছে। তার চিল্লানোর আওয়াজটা এসকের কান পর্যন্ত গেল না। সে যেন প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষায় দিশেহারা হয়ে গিয়েছে। বাম হাতটাও কেটে নেয়। এবার যেন নাজমুল মরণটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। তোরা আমার সামনে আমার মাকে, আজকে তোর এমন অবস্থা করব যাতে সমগ্র দেশ দেখতে পারে ধর্ষণকারীর শাস্তি কী রূপ হয়। এটা বলে নাজমুলের যৌনাঙ্গ বরাবর তলোয়ার চালায়। নাজমুল যেন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। 1 মিনিট পর নিস্তেজ হয়ে যায়। পরিবেশটা একেবারেই নিস্তব্ধ। চৌরাস্তায় মরে যেন আজ রক্তের হোলি খেলা হয়েছে। লাশের চারপাশে রক্তে রঞ্জিত। এসকের পুরো শরীর রক্তে মাখানো। মনে হয় রক্তের হোলি খেলে এসেছে।
তলোয়ারটা কাঁধে নিয়ে রাস্তার ডান দিকে হাঁটা ধরেন। ব্রেকিং নিউজ, সারা দেশে দিন দিন খুনের সংখ্যা বেড়ে যাচ্ছে। বড় বড় নেতা কর্মীদের খুন হচ্ছে। খুনগুলো কারা করেছে সবাই জানে, তবুও কিছু করতে পারছে না। সরকারি কর্মকর্তারা সাধারণ জনগণ বলাবলি করছে। মাফিয়া কিং আর এসকে এসে ভালোই করেছে, তাদের কারণে দেশে দুর্নীতির হার কমে গিয়েছে। আজকে মেয়র নাজমুলকে চৌরাস্তার মোড়ে দুনো হাত কেটে উলঙ্গ করে যৌনাঙ্গ কেটে হত্যা করেছে এসকে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের সময় টিভিতে। এতক্ষণ মনোযোগ দিয়ে সময় টিভি নিউজ দেখছিলেন মন্ত্রী সাহেব। লাস্টে যখন মেয়র নাজমুলের কথা বলে তখন তিনি উত্তেজিত হয়ে যান। একে একে তার দুটো বন্ধুকে মেরে ফেলে এই এসকে। হাতে থাকা রিমোটটা ছুঁড়ে মারে ফ্লোরে। ফোন নিয়ে কমিশনারকে ফোন দেন। এসকে সারা দেশে এই নামটাই শুনতে পারছি। সারা দেশে ক্রাইম বেড়েই যাচ্ছে। আপনারা ঘরে চুরি করে বসে থাকেন, এসকে আর দৌড়তে হবে না। কি করেন আপনারা? বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, আপনাদের কোনো কাজের না। স্যার, আমরা সারা দেশে ফোর্স লাগিয়ে দিয়েছি। তারা এসকে মৃত বা জীবিত ধরে আনবে। তবে এসকে ছেলে না মেয়ে এখনো আমাদের কেউ জানে না। তাই উপযুক্ত প্রমাণ না পাওয়ায় এসকে বারবার বেঁচে যাচ্ছে। খুব তাড়াতাড়ি বের করে ফেলবো। এত চিল্লানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিস্টার তানভীর সাহেব, কুল থাকেন, মাইন্ড দিয়ে চিন্তা করেন, তাহলেই বের করতে পারবেন আপনার শত্রুকে। চিল্লিয়ে এনার্জি নষ্ট করে লাভ কি? দুজন ইয়াং বয়সী ছেলে দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলল কথাগুলো। ছেলে দুজন ড্রয়িং রুমের সোফায় আয়াসে বসলো। মন্ত্রী দেখে চেতে যান। তোদের সাহস তো কম না? একে তো অনুমতি না নিয়ে চলে আসলি, তারপরে মুখে মুখে কথা বলতেছিস। কে তোরা? আমাদের বাড়িতে এসে আয়সা বলে পড়েছিস? শত্রু খেলায় মিত্র হতে, আপনার শত্রুকে নিজের শত্রু করে নিতে, বাংলাদেশে হোয়াইট গ্যাংয়ের রাজত্ব কায়েম করতে, মাফিয়া কিংকে ধূলিসাৎ করে দিতে। তানভীর সাহেবের বুঝতে বাকি নেই। বস বলেছিল দুজনকে পাঠাবে যারা মাফিয়া কিং এর জন্য যথেষ্ট। আসলে তানভীর সাহেবের বস হচ্ছে হোয়াইট মাফিয়া কিং, যিনি মাফিয়া কিংকে সরিয়ে নিজের মাফিয়া কিং এর জায়গায় বসতে চেয়েছিলেন, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হন। মাফিয়া কিং এর কথায় 64 দেশের মাফিয়া চলতো, তাই সাহস পেত না মাফিয়া কিং এর জায়গা নেওয়ার। তবুও কম করেননি জায়গা নেওয়ার, যা সকলের আড়ালে রহস্য হয়ে গেল। আমি আবির। আর আমি রিফাত। দুজন তানভীরের সাথে পরিচিত হয়। ছেলে দুজনের অ্যাটিটিউড তানভীরের কাছে ভালো লাগে, কারণ এমন অ্যাটিটিউড ওলা ছেলেরাই কাজে আসে। অন্যদিকে সঞ্চিতা নিলয় আর মুস্কানের সাথে অনেক ফ্রি হয়ে যায়। নিলয় দুজনকে একসাথে দেখে রহস্যময় একটা হাসি দেয়। নিলয় দুজনকে একসাথে দেখে সবসময় রহস্যময় একটা হাসি দেন, যা তাদের আড়ালে। একদিন মুস্কান সঞ্চিতাকে কৌতূহলবশত জিজ্ঞেস করেন সে আশ্রমে কিভাবে এলো। তখন সঞ্চিতা বলে, ভাইউ, আমাদের দোয়া কবুল হয়েছে। মাফিয়া কিং চলে আসছে, এসেই আফরার খুনের প্রতিশোধ নিয়েছে। রনিকে খুবই বিশ্রীভাবে মেরেছে। তার লাশটা দেখেই আটকে উঠেছে সবাই। আশ্রমে একজন দাদিমা আছেন, যিনি একদিন রাস্তার সামনে যাওয়ার পর একজন লোক রাস্তা দিয়ে দৌড়ে দাদিমার কোলে আমাকে দিয়ে বলেছিল মানুষের মতো মানুষ করতে, আর বলেছিল কোনো একদিন কেউ নাকি আমাকে নিয়ে যাবে। এটা বলে লোকটা দৌড়ে চলে যায়। এখন পর্যন্ত আমাকে কেউ নিতে আসলো না। তাদের কথাগুলো সেদিন কেউ একজন আড়াল থেকে শুনেছিল আর বলেছিল, দুঃখের পরে সুখ আসে। যদি জীবনে দুঃখ না আসে তাহলে সুখের কদর কেউ করে না। দুঃখের পর সুখ আসবেই। হেসে লোকটা স্থান ত্যাগ করেন। কিরে, তোরা দুজন কি করিস? সাইফুলের কথাই দুজনের ঘোর কাটে। হ্যাঁ ভাইয়া, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তা কি মনে করে এতদিন পর আমাদের বাড়িতে আসলে? কাহিনী কি? আর ভাইও কোথায়? ইদানিং আসে কম। যেটা বলতে আসলাম, নিলয়ের অফিসে কাজের চাপ ইদানিং একটু বেশি, তাই মনে হয় কিছুদিন বাইরে থাকবে। তোদের দেখাশোনার জন্য আমায় বলেছে। কি বলো? ভাইওকে ছাড়া কেমনে থাকবো আমরা? প্রত্যেকদিন রাতে আমাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। একসাথে দুজন বলে কান্না করে দেয়। প্রায় মুস্কান একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ভাইও কখনো তাকে একা রেখে কোথাও থাকেনি। তাহলে আজকে হঠাৎ কাজ পড়ে যায়, কিভাবে থাকবে ভাইকে ছাড়া?
আরে তোরা চিন্তা করিস না, তোদের ভাইও কাজটা শেষ করেই চলে আসবে। আর চিন্তা করিস না, যা লাগবে আমি তো আছি, বলবি। এটা বলে সাইফুল চলে যায়। কিং আবির আর রিফাত বাংলাদেশে এসেছে আপনাকে খোঁজার জন্য। সিংহ এমন একটা প্রাণী, তার রাজত্বের বাইরে গিয়ে জলে নেমে কুমির শিকার করার ক্ষমতা রাখে। যেখানে পা রাখে ওইটাই তার রাজত্ব। আমার রাজ্যে এসেছে আমাকে খোঁজার জন্য, এটা হাস্যকর ব্যাপার। রক্তের নেশা মারাত্মক নেশা, তাজা রক্তের ঘ্রাণটাই অসাধারণ। সালি, এতদিন আমাদের অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে পেয়েছি, কোনো ছাড় দেব না। জানতামই না তুই ছেলে নাকি মেয়ে, আজকে পেলাম। সালি, তুই তো মেয়ে হয়ে বের হলি। এত বেশি কথা বলেন কেন? তা এসকে, আপনার কিছু বলার নেই? ইস, আপনার জন্য আফসোস হচ্ছে। কিভাবে এসে ধরা দিলেন, ব্যাপারটা এমন হয়ে গেল না, মশা মারতে কামান আনা হলো। শালা জানোয়ারের বাচ্চা, তোরা হচ্ছিস এক একটা কাকশিয়াল, পেছন থেকে এসে কামড় মারিস, তাই না? কাক শিয়ালগুলো মাঝে মাঝে সিংহ শিকার করার ক্ষমতা রাখে। তোর ছোট্ট বোধের জন্য আজ তুই আমাদের সামনে। ওই দিন মেয়ের খুনটা করেছিস, দারুণ হয়েছিল, কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলিস। সেটা হলো মেয়ের যে ক্যামেরাগুলো নিয়ে গিয়েছিল সেগুলোর প্রতি তোরা কেউ নজর দিস নাই। ক্যামেরাগুলো চালু করা ছিল, তোর খুন করার ফেস ক্যামেরা বন্দি হয়। নিজেকে কি মনে করিস তুই একাই গেম খেলতে যাবি আর কেউ তা ধরতেই পারবে না? তাহলে তুই ভুল। গ্যাংস্টার রাজ্যকে সবাই নিজের করে নেওয়ার প্রখর ইচ্ছা দেখে, তুই তো সামান্য একজন। যাই হোক, তোর জীবনের শেষ ইচ্ছা বল। আজকে থেকে এসকে এর কাহিনী এখানে সমাপ্ত করছি। এটা বলে রিফাত পিস্তল বের করে ট্রিগারে চাপ দিবে তখনই বাইকে করে একজন আগন্তুক তাদের ঠিক সামনা বরাবর এসে দাঁড়ায়। বাইকের উপরে পায়ে পা রেখে আয়েশ করে বসে বলল, খেলা মাত্র শুরু, এত তাড়াতাড়ি শেষ হলে হবে না। সিংহের রাজ্যে বাঘগুলো সিংহের অনুপস্থিতিতে নিজেকে রাজা মনে করে, প্রজাদের উপর অত্যাচার করে। রাজ্য আমার, প্রজারাও আমার, মাঝখান থেকে তোরা এলি, মরণ যন্ত্রণা দিব তোদের। কেরা তুই? রাজার প্রাসাদে নাম নিচ্ছিস, পরিচয় বল, কে তুই? একটা কথা বলি, একটা ছেলের মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। পরে তার আঙ্কেল আন্টির সাথে থাকতে শুরু করে। তাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আঙ্কেলের 2 মেয়ে, নাহিয়ানুর আর ওয়াজিহা, আর আঙ্কেলের ভাইয়ের ছিল 1 ছেলে আর 1 মেয়ে, নাম হচ্ছে সাইফুল আর সঞ্জিতা। ছেলেটা নূর নামক মেয়েটার সাথেই খেলাধুলা করত, ওয়াজিহাকে অনেক আদর স্নেহ করত। হঠাৎ কাল বৈশাখী ঝড়ে সব ওলটপালট হয়ে যায়। আঙ্কেলের ফ্রেন্ডরা মিলে তার আন্টিকে নির্যাতন করে মেরে ফেলে। আঙ্কেলকে গুলি করে সেখানেই হত্যা করে। নূরকে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে। ছেলেটা কেউ ছাড়ে না, চেয়ার দিয়ে পিছন থেকে বাড়ি দিয়ে সেন্সলেস করে ফেলে। হঠাৎ ছেলেটা আস্তে আস্তে চোখ খুলে দেখে পিনপতন নীরবতা, আর বাকিদের লাশ পড়ে আছে। হঠাৎ ছেলেটার পিচ্ছি ওয়াজিহার কথা মনে আসে। খোঁড়াতে খোঁড়াতে রুমের ভেতরে গিয়ে দেখে ছোট্ট ওয়াজিহা কুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ছেলেটা আর দেরি করে না, ছোট্ট ওয়াজিহাকে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি জানায়। একটু থেমে আগন্তুক তখন এসকে চিল্লিয়ে বলে ওঠে, ওই ছেলেটা কে বলুন, তাকে আমার দরকার, বলুন ছেলেটা কে? আগন্তুক একটা সিগারেট হাতে নিয়ে আকাশের দিকে মুখ করে টানতে থাকে, আবার বলতে শুরু করে, ছেলেটা তো জীবন যুদ্ধে নেমে পড়ল, এখন বোনটাকে খাওয়াবে কি আর পড়াবেই বা কি? অনেক কষ্ট করে ছেলেটা চায়ের দোকানে কাজ পায়, সেখান থেকে পারিশ্রমিক হিসেবে একবেলা খাবার দিত। যা ছেলেটা ছোট্ট বোনটাকে খাওয়ানোর জন্যই এই কাজ বেছে নিল। কি অদ্ভুত তাই না? যে ছেলের বাড়ির কাজের লোকগুলো যে খাবার ফেলে দিত, আজ সে খাবার ছেলেটা কুড়িয়ে পাচ্ছে না। নিকৃষ্ট এই জগতে অনেক কাজ অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে অনেক কঠিন। এভাবে কিছুদিন দোকানে কাজ করার পর হঠাৎ একদিন দোকানের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়ায়। ছেলেটা দেখতে পেল জনতার ভিড় থেকে একটা লোক ওই গাড়িগুলোর পাশে দাঁড়িয়ে
একজনের কথা বলতেছে, তাকে মারার জন্য ধেয়ে আসছে। তখন ছেলেটা হাতে থাকা চায়ের কাপটা ওই ধেয়ে আসা লোকটার মাথায় নিক্ষেপ করে। ওই লোকটার জীবন বাঁচানোর পর লোকটা ছেলেটার কাছে এসে বলে, তুই জানিস তুই কার জীবন বাঁচিয়েছিস? তুই ভাবতেও পারবি না। বল তোর কি চাই, আমি তাই দেব। আমার কিছু চাই না, দুবেলা দুমুঠো খেতে পারলেই হবে। বল তোর কে কে আছে? আমার কেউ নাই, আমি এতিম। আমার একটা ছোট্ট বোন আছে, সারাদিন কাজ করার ফলে দুমুঠো খেতে পারি। আজ থেকে তুই আমার কাছে থাকবি। আমি তোকে আর তোর বোনকে নিয়ে যেতে চাই, যাবি আমার সাথে? যেতে পারি, তবে আমাকে কাজ দিতে হবে, তাহলেই আপনার সাথে যাব। কিং, এখানে মানুষজনের সংখ্যা বেশি, চলেন চলে যাই। গার্ডদের দেখে শুনে লোকটা তাকিয়ে দেখে অনেক মানুষের ভিড় জমে গিয়েছে। তিনি দেরি না করে ছেলেটাকে আর তার বোনকে নিয়ে চলে যায়। আগন্তুক থামলো। জানিস লোকটা আর ছেলেটা কে ছিল? আগন্তুকের কথাই সবাই উৎসাহ হয়ে তাকিয়ে আছে। কে হতে পারে আগন্তুকটা? তাদের এমনভাবে তাকানো দেখে আগন্তুক বলল, লোকটা আর কেউ ছিল না, মাফিয়া কিং রাজু ছিল। আর ছেলেটা আর কেউ নয়, আমি নিজে ছিলাম। আর আমি কে জানিস তোরা? মাফিয়া কিং। নীলই তুই? এসকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আগন্তুকের দিকে। আগন্তুক একটা চোখ টিপ মারে, যার কারণে রক্তাক্ত অবস্থাতেও এসকে ঠোঁটে হাসি ফুটে ওঠে। কারণ পিচ্ছির সময় নূরকে এভাবেই চোখ টিপ দিত নিলয়। পরে শুরু করি, এটা বলে আগন্তুক বলতে শুরু করে, মাফিয়া কিং রাজু অত্যন্ত একজন ভালো মানুষ। উনি সত্যের পিছনে থাকতো সর্বদা, তাই অন্যান্য দেশের মাফিয়ারা তার উপর ক্ষেপে থাকতো, তবুও কোনো লাভ হতো না। কারণ মাফিয়া কিং রাজু একজন পাওয়ারফুল মাফিয়া ছিল। আমার দিনকাল তার এখানে ভালোই চলতেছিল। মাফিয়া রাজুর একটা মেয়ে ছিল, নাম নুসরাত। তার সাথে আমার বেশ খাতির হয়ে যায়। আমার বোনকে প্রায় সময় সেই স্কুলে নিয়ে যেত। নিলয়, তোকে একটা কথা বলার ছিল, বলবো? যদি তুই পারমিশন দিস তো। এভাবে লজ্জা পাচ্ছিস কেন? মনে হচ্ছে নতুন নতুন বিয়ে করে আসলি। নুসরাত কিছুটা রেগে বলে, তোর কি মনে হয় আমি বিয়ে করেছি? তুই আমাকে দেখতে পারিস না? আমি আজকেই আব্বুকে বলে তোকে গুলি করে মেরে ফেলতে বলবো, দেখেছিস? নুসরাতের কথায় নিলয় হো হো করে হেসে দেয়। আচ্ছা কি বলবি বল? আমার আবার বের হতে হবে, ওয়াজিহাকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমার মনের সুপ্ত বাগিচাটাই তোকে নিয়ে সাজিয়েছি। তোকে দেখে তোর দিকে তাকিয়ে থাকার সাধ্য আমার আজন্ম নেই, কারণ তোর শ্যামবর্ণের চেহারাই আমার জন্য চন্দ্র জ্বলে ওঠে। তোকে যখন প্রথম দেখি সেদিন বাম পাশে কিছু একটা খুব দ্রুত গতিতে বিট করতেছিল। তুই কি আমার হাত ধরে আজন্ম সাথ দিবি? নুসরাত অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ খুলে দেখে নিলয় নেই। হয়তো সে অনেক আগে চলে গিয়েছে, হয়তো প্রতিবারে নেই এবারও তার ভালোবাসি কথাটা শুনতে পায়নি। ভালোবাসি কি অদ্ভুত, তাই না? কেউ ভালোবেসে পিছনে ছুটতেছে, আর কেউ সেই ভালোবাসাটাকে ছুঁড়ে ফেলতেছে। দুনিয়াটা কি বিচিত্র, বলা যায় না কে কখন কি করে। এগুলো চিন্তা করে নুসরাতের চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। কিরে, প্রতিবার ন্যায় এবারও মনে হয় জানতে পারিস নাই, সেই ছোট্ট কাল থেকে পড়ে আছিস। নীলয়ের তো কিচ্ছুই নেই, তারপরেও কেন তার পিছনে ছুটতে হবে? ভালোবাসাগুলো খুবই বেহায়া হয়, তার কিছু চাই না। তার মাঝে থাকা সুন্দর মনটা আমি দেখেছি। সেই ছোট্ট কালে যখন বাবা তাকে নিয়ে আসে, তখন তার কোলে ছিল 3 বছরের শিশুকন্যা। আজকে সেই শিশুকন্যার বয়স 12 বছর পূর্ণ হলো। আমি দেখেছি রাতের পর রাত বোনকে আগলে নিয়ে বড় করতে। সারাদিন আব্বুর সাথে থাকলেও সময় পেলেই এসে পড়তো বোনের খোঁজে। একটা মানুষ নিজের বোনকে এতটা ভালোবাসতে পারলে যে তার বোনকে আপন করে নেবে, তাকে কেমন ভালোবাসবে বলো? এটা বলে নুসরাত চলে যায়। এদিকে আড়াল থেকে রিফাত বের হয়ে এসে আবিরের কাঁধে হাত রেখে বলে, নীলয়ের মাঝে এমন কি আছে যা তোর মাঝে নেই বলতো? তোকে ভালোবাসতে পারে না? নীলয়কে যখন কিং নিয়ে আসে তখন আমাদের সমবয়সী ছিল, কিন্তু কিং আমাদেরকে
কখনোই সাথে করে নিতেন না, নীলয়কে নিয়ে যেত। নীলয়ের কাছে এমন কি আছে যে আমাদের মাঝে পড়ে না? সঠিক সময়ের অপেক্ষা করতেছি। রাজ্যের রাজা দুজনও একসাথে হাতিয়ে নেওয়ার আমি যাকে চাই সে আমার না হলে কারো হতে দেই না। নিলয় নিজের রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ একজন এসে জড়িয়ে ধরে। আচমকা এমন হয় হতভম্ব হয়ে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে নুসরাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সাথে সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, কি করছিলি তুই? আমাকে জড়িয়ে ধরলি কেন? মাথা গেছে তোর? কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি। আজকে বলতে সার্থক হলাম, কারণ তোর পিছনে মেয়েরা ঘুরঘুর করে, এটা আমার সহ্য হয় না। আমি আব্বুকে বলবো। এটা বলে নুসরাত নিলয়ের কাছে এসে জড়িয়ে ধরে। নিলয় ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। 5 মিনিট পর ছেড়ে চলে যায়। আর এইদিকে নিলয় হতভম্ব হয়ে যায়। সারা দেশের মানুষ তার কথায় উঠে বসে। আর আজকে একটা মেয়ে তাকে কিস করে চলে যায়, সে কিচ্ছু করতে পারল না। ব্যাপারটা খুবই মারাত্মক। নিলয়, কিং আপনাকে মিটিংয়ে যেতে বলেছে, আর্জেন্ট। যা, আসতেছি বলে নিলয় চলে যায় মিটিংয়ে। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে যায়। আসলে নিলয় কিং না হলে কি হবে? কিং এর সব কাজ সে একাই হ্যান্ডেল করে, তাই সবাই নিলয়কে চিনে। কতটা হিংস্রতা নিলয়ের মাঝে। আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাই চিন্তা করেছি আমার জায়গাটা যে কোনো একজনকে দেওয়া উচিত। তোমরা কি বলো? হ্যাঁ, অবশ্যই ঠিক বলছেন। আপনার পর তো আমাদের একজনকে প্রয়োজন যে আমাদের সবাইকে রক্ষা করতে পারবে। আমি ভেবে নিয়েছি একজনকে। তোমরা বললে আমি বলতে পারি, হয়তো তোমাদের পছন্দ হবে তাকে। কিং এর কথা শুনে সকলে উচ্চস্বরে বলে উঠল, জি বলুন। আমি ভেবে নিয়েছি নিলয়কে বানাবো, কারণ নিলয়ের কথা বলার স্টাইল, নিলয়ের ভঙ্গিমা সব একজন মাফিয়া সাজে। আপনারা কি বলেন? ওই দিন আবির আর রিফাত দাঁড়িয়েছিল মাফিয়া কিং রাজুর পাশে। তারা দুজন মাফিয়া কিং এর সর্বাধিক দেখাশোনা করে। একবার যদি কেউ আবির আর রিফাতের দিকে তাকাতো তাহলে দেখতে পেত মানুষ কতটা হিংস্র হতে পারে। এভাবে কিছুদিন যাওয়ার পর মাফিয়া কিং রাজু নিলয়কে তার রুমে ডাকে। আসলে নিলয়, আবির, রিফাত মাফিয়া কিং রাজুরই খুবই বিশ্বস্ত মানুষ, তাই তাদের নিজেদের বাড়িতে থাকতে দিয়েছে। নিলয়ের সাথে তো ওয়াজিয়া আছে। নিলয় কিং এর রুমে যাবার পর দেখতে পেল উনি গম্ভীর মুখ করে বসে আছে। নিলয় সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। নিলয়, তোকে কিছু কথা বলা ছিল, আশা করি আমার কথাগুলো শুনে ফেলে দিবি না। আপনার কথা কি আমি কখনো ফেলেছি? সেই ছোট্টকালে আশ্রয় দিয়েছিলেন। আপনার জন্য এক প্রকার বোনটাকে নিয়ে জীবন্ত আছি। জানিস তো আমার বয়স হয়ে গিয়েছে, আর বেশি দিন বাঁচবো না মনে হয়। এসব কথা শুনতে হলে সরি, আমি পারবো না। আপনার মুখে এগুলো কথা বলিয়েন না কখনো। আরে পুরো কথাটা শোন। আমি বলতে চাইছি আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো নেই। রাতের একটা ব্যবস্থা করে দিলেই পাচ্ছি। তা ঠিক বলেছেন। তাহলে কি ভাবলেন, কি করা যায়? আমি নুসরাতকে বিয়ের কথা বলেছি, সে প্রথমে না করে, কিন্তু তারপরেই। কি বলে বলুন? বলে, আব্বু, আমি একজনকে ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি। বিয়ে করলে তাকেই করব, এটা ফাইনাল। আর যাকে আমি ভালোবাসি তাকে তুমিও ভালোবাসো। প্লিজ আব্বু, আমি তাকে ছাড়া বাঁচবো না। কে সে যাকে ছাড়া আমার মেয়েটা বাঁচবে না? একটু তো কথা বলতে হয়। তার ছেলেটাকে ডাকিস, একটু কথা বলে দেখে নিই। আব্বু, ছেলেটা নিলয়। আমি নিলয়কেই ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তবে আব্বু, আমার কাছে লাগে নিলয় আমাকে ভালোবাসে না। প্লিজ, তবুও আমার নিলয়কেই চাই। তা আমার মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে। মা মরা মেয়েটাকে আমি কখনো কোনো কিছুর অপূর্ণ রাখিনি। সে তোকে চেয়েছে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তুই রাজি হয়ে যা, আমার মুখ দেখে হলেও। নিলয় আর কিছু না বলে শুধু বলে, আপনার ইচ্ছে, তবে একটা শর্ত, আমার বোনটাকে দেখে রাখতে হবে। এটা আবার নতুন কি? তোর বোনকে স্কুল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সাথেই রাখে, তোর বোনটাও সারাদিন ওর সাথেই থাকে। নিলয় চলে আসে। আসলে সেও যখন ছোট্ট তখন কিং এর কাছে আসে। তখন থেকে নুসরাত তার সাথে এভাবে আচরণ করত। তখন নুসরাতের বয়স ছিল 14 বছর। 14 বছর বয়সে সে যে পরিমাণ পাখনা ছিল। নিলয় প্রথমে আসার পরে নিলয়ের সাথে অনেক মজা করে, তবে ওয়াজিয়াকে নিজের সাথে আগলে নেয়। ওয়াজিয়াকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো সবই নুসরাতই করত।
যখন 16 বছর পা রাখে তখনই নিলয় বলেছিল, ভালোবাসি তোকে অনেক, ভালোবাসি। তখন নিলয় হেসে চলে গিয়েছিল। এরপর থেকে নিলয়কে হঠাৎ জড়িয়ে ধরা, হুট করে কিস দিয়ে পালিয়ে যাওয়া, এগুলোই করতো। নিলয় কিছু বলে ন্যাকা কান্নার ভান করে আব্বুকে ডাকতো। নিলয় সেই ভয়ে চুপ থাকতো। আর আজকে তার ভালোবাসার পূর্ণতা পেল। নিলয় যে শুধু এড়িয়ে চলতো তা না, নিলয়ও ভালোবেসে ফেলেছিল। কিন্তু নিলয়ের জীবনে জড়াতে চায় না যদি বোনটাকে না দেখতে পারে। আর নিলয়ের কালো অতীতটা পীড়া দিত। এভাবে ভেবে নিলয় আনমনে হাঁটতে হাঁটতে নিজের রুমে প্রবেশ করে। রুমে যেতে আচমকা কেউ নিলয়কে জাপটে ধরে। নিলয়ের বুঝতে অসুবিধা হলো না অপর পাশের মানুষটা কে হতে পারে। সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। কথাটা বলতে বলতে আমি তোকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। তোর কথা বলার ধরনটা আমাকে মুগ্ধ করেছে। তোর মেয়েদের প্রতি সম্মানটা আমাকে খুব করে ভাবাতো। যে অন্য মেয়েদের এত সম্মান করে, তাহলে স্ত্রীকে কেমন সম্মান আর ভালোবাসতে পারে। তোকে খুব ভালোবেসে ফেলেছি। আমাকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। আমার নিজের কোনো নিশ্চয়তা নেই, সেখানে তুই কিভাবে থাকবি? তোর বোনটাকে আগলে রাখতে হলেও তো একজনের প্রয়োজন। আমাকে না হয় তোর বোনের জন্য হলেও রেখে দে। কথা দিচ্ছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হাত ছাড়বো না। ভালোবাসি, কিভাবেই বা সঙ্গ ছাড়ি বল? নুসরাতের কথাগুলো নিলয়ের মনে দাগ কাটে। কারণ এভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে তা নিলয়ের জানা ছিল না। নিলয় মুচকি হেসে নুসরাতকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে তারা গভীরে চলে যায়। আর এদিকে আর সহ্য হচ্ছে না। এতদিন ধরে পোশাক কুত্তার মতো আছি, কিন্তু আমরা দুজন কি পেলাম? কিছুই না। ওই নিলয় রাজা রাজকন্যা দুটোটাই পেল। আবির, তুই যে নুসরাতকে ভালোবাসিস, কই তোকে তো কখনো পাত্তা দিল না। আজকে দেখলাম নিলয়কে জড়িয়ে ধরেছে। রাগে আবিরের সামনে থাকা কাছের জিনিসগুলো ভেঙে ফেলে। রাগে গজগজ করতে করতে বলে, রাজকন্যা আর রাজ্য দুটোটাই আমার চাই। কালকের মধ্যে মাফিয়া কিং এর চেয়ারে আমরা বসবো। নিলয় আর নুসরাতের বিয়ের কথাও পাকাপোক্ত হয়ে গিয়েছে। তারা বেশ খুশি। নিলয় তো খুশি তার বোনটাকে দেখে রাখার জন্য অন্তত একজন আছে। নিলয় আর নুসরাত বসে আছে, তখনই রায়হান দৌড়ে আসে তাদের কাছে। এসে বলে, নিলয়, নিলয়, কিং আর নেই। কিংকে রিফাত আর আবির মেরে ফেলেছে। পালিয়ে যা তোরা, তোদেরকেও মারতে আসছে। মাফিয়া কিং হওয়ার নেশা তাদের নেশাক্তময় করে দিয়েছে। তখনই একটা গুলি এসে রায়হানের মাথায় লাগে। সেখানে নিস্তেজ হয়ে যায় সে। রাজার রাজ্য দখল করার জন্য সবাই উৎপাত করে, কিন্তু রাজা শেষে একজনই থাকে। রাজাকে কখনো প্রজারা কিছুই করতে পারে না, কারণ রাজার চাল নীরবে রাজাই দেয়। নিলয়ের কথা শুনে আবির বলে, তোর মতো না হয়, তোর থেকে কোনো অংশ কম না। আমি তোর থেকে হাইটে যেভাবেই বলিস সুদর্শন। আর তুই দেখ, তুই কি শ্যামলা চেহারা, তবুও নুসরাত তোকে পাগলের মতো পছন্দ করে। আর আমি যে নুসরাতকে পছন্দ করি, তার বেলায় কি অবহেলা নিতে পারছি না। আর এক বুড়ো এতদিন ধরে তার ডান হাত ধরে কাজ করতেছি, আর সে তোকে মাফিয়া কিং বানিয়ে দিল। কেমনে থাকি বল? তোকে মেরেই রাজ্য আর রাজকন্যা দুটোটাই নিব। তোর বোনটাকেও তো মারতে হবে। এটা বলে ওয়াজিয়াকে নিয়ে আসে রিফাত। রিফাতের কোলে ওয়াজিয়া। কোল থেকে নামতেই ওয়াজিয়ার মাথায় কাঠের টুকরো দিয়ে ভারী মারে। ওয়াজিয়া মাটিতে পড়ে যায়। আবির পিস্তল বের করে নিলয় বরাবর গুলি ছুড়ে। তখনই সামনে এসে যায় নুসরাত। নিলয়, তুই চলে যা, এখান থেকে অনেক দূরে চলে যা, যাতে এমন কিছুই আর তোর জীবনে না আসে। তোর সাথে সংসার করার খুব ইচ্ছে ছিল রে, তা হয়তো আমার কপালে নেই। ওয়াজিহাকে নিয়ে চলে যা, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস। এটা বলে আস্তে আস্তে নুসরাত নিস্তেজ হয়ে যায়। একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিং এর আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রক্ত দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি তাজা রক্ত দিয়ে হোলি খেলতে।
এটা বলার সাথে সাথেই একটা প্রাইভেট কার তাদের সামনে আসে আর মাফিয়া কিং আর ওয়াজিয়াকে নিয়ে চলে যায়। কল্পনা থেকে বের হয়ে সবাই ততক্ষণে নীলয়ের পাশে এসে দাঁড়ায়। সাইফুল, তার মানে তুই সেদিন নিলয়কে নিয়ে গিয়েছিলি? আগেই সন্দেহ করেছিস নীলয়ের সাথে তুইও বেরিস? কি মনে করছিলে সিংহকে মেরে ফেলবে এত সহজে? আরে সিংহ সিংহই হয়, তাকে মারা কল্পনাই সাধ্য। কারণ হলো সিংহ তার রাজ্য রক্ষা করে, সেখানে প্রজারা তাকে ভালোবাসে, তেমনটাই আমি। সবার কথা বলার মাঝে হঠাৎ নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিকৃষ্ট জগতের এই খেলার মাঠে। নিলয়ের এমন কাতর অবস্থা দেখে এসকে নীল বলে চিল্লিয়ে ওঠে। আসলে এই ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কিছুদিন আগেও যার অস্তিত্ব বিলীন ছিল, আর আজকে তার জন্য অশ্রু প্রবাহিত হচ্ছে। মায়া আর ভালোবাসা দুটোই খারাপ জিনিস। নিলয় আস্তে আস্তে মুখ তুলে পিছনে তাকালো। অন্ধকারের মুখ ঠিক বোঝা যাচ্ছে না, তবে মাফিয়া কেউ হবে। মাথার কালো হুডি, কোট প্যান্ট ভাবে বোঝা যাচ্ছে এটা একজন মাফিয়া। কে তুই? তোর এত বড় সাহস আমার ভালোবাসার গায়ে রক্ত ঝরালি? তোকে আমি মেরে কুত্তা দিয়ে খাওয়াবো শালা। এসকের কথা শুনে অন্ধকারে থাকা আগন্তুক বের হয়ে আসে। আমার পরিচয় শুনে আবার তোদের চোখ বেরিয়ে যাবে না তো? আগন্তুকের ভয়েস শুনে মনে হচ্ছে না কোনো কম বয়সী হবে, কারণ ভয়েসের মাঝে বয়স্ক একটা ভাব। কথা বলার ধরনটা আবার ভিন্ন, কেমন স্টাইল করে কথা বলার ধরন। তবে আগন্তুকের কথাগুলো বেশ গম্ভীর, মনে হচ্ছে অনেক বছর ধরে কথা বলে না কারোর সাথে। রাজত্ব তৈরি করেছি আমি, রাজ্য আমার, আর কোথা থেকে নিলয় এসে মাফিয়ার জায়গাটা দখল করে নিল। মাফিয়া মাফিয়া মাফিয়া। তোর বাচ্চা, তোকে আমি কুপিয়ে মারবো। তুই আমার কলিজায় আঘাত করেছিস, তোর কলিজাটা আমি ছিঁড়ে নিয়ে কুত্তাকে খাওয়াবো। আমি কে, কি আমার পরিচয় তা জানলে তোরা ঠিক থাকবি তো? আমার মুখ দেখলে তোদের মাথা ঘুরে যাবে। তোর বাচ্চা, কে তুই? দেখি তুই কে। আর তুই আমার নীলের রক্ত বের করেছিস। তুই জানিস আমি এসকে তোর রক্ত দিয়ে গোসল করব। এসকে রাগে বাঁধনগুলো খোলার চেষ্টা করতেছে। আগন্তুকটা আলোতে আসে, এসে মুখ থেকে মাস্ক সরাতেই এসকে সহ নীলের চমকে ওঠে, কারণ এই মানুষটা তাদের খুব কাছের। কেউ যেন বিশ্বাস করতে পারছে না এতদিন এই মানুষটাই তাদের সবাইকে নিয়ে খেলেছে। আসলে এই গ্যাংস্টার রাজ্যটাই এমন, কেউ কারণ না, কে কখন নিজের চাল দিয়ে খেলাটা ঘুরিয়ে দেয় জানে না। অস্পষ্ট সুরে এসকের মুখ থেকে আপু ডাক্তার বেরিয়ে আসে, যা শুনে নিলয় ছাড়া সবই বেশ অবাক হয়। সবার একটাই প্রশ্ন, কে আগন্তুক যাকে এসকে আপু বলে সম্বোধন করছে? কে তোর বাপ? আমি কেন তোর বাপ হতে যাব? আমি তোর বাপ না। আগন্তুকের কথা শুনে এসকে সহ নিলয় চমকে ওঠে। এতক্ষণ নিলয় নীরব দর্শকের ন্যায় সবকিছু শোনো চুপ করেছিল, কিন্তু আগন্তুকের মুখ থেকে বাবার শব্দটা অস্বীকার করা শুনে নিলয় চমকে ওঠে। এটাই তো নূরের বাবা, যে কিনা এই ঘটনায় প্রাণ হারান। আসলে কি উনি সেই রাজ মোহাম্মদ নাকি অন্য কেউ? এতক্ষণে নিলয় একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, এখন অস্পষ্ট সুরে বলে, আঙ্কেল আপনি বেঁচে ছিলেন? আর এগুলা কি বলতেছেন? আপনি তো নূরের বাবা, আর আপনার এই অবস্থা কেন? আচ্ছা তোমাদের একটা গল্প বলি শোনো। আমি আর আয়ান মাহমুদ একই কলেজে পড়তাম। আমাদের দুজনের মাঝে বেশ বন্ধুত্ব ছিল। একই সাথে কলেজে আসা, একই সাথে যাওয়া। তবে আয়ান ছিল বড়লোক বাবা মায়ের সন্তান, আর আমি ছিলাম বস্তিতে থাকা একজন রিক্সা চালকের সন্তান। আমার বাবার ইচ্ছে ছিল আমাকে লেখাপড়া করিয়ে অনেক বড় কেউ বানাবে। সেই সুবাদে আমি কলেজে যেতাম। সেখানেই আয়ানের সাথে দেখা। আয়ান বেশ সুদর্শন আর মিশুকে ছিল। কলেজের সব মেয়ে তার সাথে কথা বলার জন্য দিওয়ানা ছিল, কিন্তু আমাকে কেউ পাত্তা দিত না। সবাই ধুর করতো আর বলতো বস্তির ছেলে। তখন আমার খুবই খারাপ লাগতো, কিন্তু যখন আয়ানের সাথে সবাই কথা বলতো, হাসাহাসি করতো, তখন খুবই হিংসা হতো। কারণ আয়ান বড় লোক, তাই তার সাথে সবাই কথা বলার জন্য পাগল। এভাবে আমরা দুইজন ভার্সিটিতে উঠি। সেখানে প্রথম দেখাতেই একটা মেয়েকে আমি পছন্দ করে ফেলি, বলতে পারিস ভালোবেসে ফেলি। কিন্তু ও মেয়েটা আমাকে না আয়ানের সাথে কথা বলে। কিছুদিন পর আয়ান বলে ওই মেয়েটাকে নাকি ভালোবাসি।
এটা শুনে আমার অনেক রাগ হয়, কিন্তু তখন কিছু বলতে হিতে বিপরীত হতো, তাই কিছু বলিনি। হিংস্রতাকে সাইডে রেখে হাসি মুখে বলি, তাহলে প্রপোজ কর। ওই দিনই আয়ান মেয়েটাকে প্রপোজ করে আর রাজি হয়ে যায়। এটা দেখে আমি সব কিছু থেকে চলে যাই, ভার্সিটি বাসা সব চেঞ্জ করে চলে যাই অন্যত্র। আমাদের ভার্সিটি লাইফ শেষ, চাকরির ইন্টারভিউ দিতে আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে যায়। তখন আমি এতটাই চাকরি নিয়ে মগ্ন ছিলাম, অফিসের নাম কি তাও জানি না। ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে আবার আয়ানের সাথে দেখা। সে প্রথম দেখাতেই আমাকে চিনে ফেলে, তখন আমাকে সেখানে ম্যানেজার পদে চাকরি দিয়ে দেয়। এভাবেই চলছিল আমার জীবন। হঠাৎ একদিন এতটুকু বলে আগন্তুকটা সিগারেটে একটা লম্বা টান দিয়ে আকাশের দিকে উড়িয়ে দেয়, আর বাকিরা সবাই তার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। তাদের মাঝে মুস্কান আর সানজিদাও এসে সাইডে দাঁড়ায়, যা সবার অজানা। আগন্তুক আবার বলতে শুরু করে, হঠাৎ একদিন আয়ান আমাকে বলে তার মেয়ে হয়েছে আর তার আজকেই প্রথম জন্মবার্ষিকী। তখন আমার মনে পড়ে যায় পিছনের কথা। জিজ্ঞেস করে জানতে পারি সেই মেয়েকেই নাকি বিবাহ করেছে। ওই দিন আমি জন্মবার্ষিকীতে গিয়ে তাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। একটা মেয়ে সন্তান, তাতেও তার রূপের মাঝে অপ্সরা পরাজিত হবে। তখন আমার আগের হিংস্রতাটা আবার বেরিয়ে আসে। সে তো আমার হতো যদি মাঝখানে আয়ান না আসতো। তখন থেকে আমি পরিকল্পনা করি কিভাবে তাকে আমি পাবো। একদিন আয়ান বলল সে নাকি পাহাড়ি অঞ্চলের কাছে অফিসের কাজে যাবে। তখন আমি পরিকল্পনা করি তাকে মেরে ফেলার। তার ড্রাইভারকে টাকা দিয়ে কিনে ফেলি। পাহাড়ি অঞ্চলের কাছে গাড়ি আসতেই স্পিড করে ড্রাইভার নেমে যায় আর আয়ান খাদে পড়ে যায়। ড্রাইভারকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই, যাতে সবাই মনে করে ড্রাইভার সহ আয়ান মারা গেছে। যখন খাদ থেকে লাশ উঠানো হয় তখন সবাই আয়ানের লাশ পায়, আর সবাই মনে করে ড্রাইভারের লাশ হয়তো গভীরে কোথাও। অনেক খোঁজে না পাওয়ায় সবাই আয়ানের লাশ নিয়েই চলে যায়। এদিকে আমি মহা খুশি। তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করি, সফল হই। অনেক কিছু বুঝিয়ে বাচ্চা সহ বিবাহ করি। সে মেয়েটাকে জানিস তোরা? সবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। এতক্ষণ সবাই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। রাজের কথাই সবাই বলল, কি গ্যাংস্টার জগতের কিং নিলয় এক ধ্যানে তাকিয়ে আছে। কি অদ্ভুত তাই না? কি আজব দুনিয়া! কে কখন কোথায় বলা যায় না। যাকে মৃত মনে করেছে সেই সবার সাথে খেলা খেলতো। সবাই সবাইকে বড় মনে করে, কিন্তু তার থেকেও বড় কেউ আছে তা মাথা থেকে সরিয়ে ফেলে। কি অদ্ভুত! সে আর কেউ না, সে হলো নূরের আম্মু রাবেয়া বেগম, আর নূরের বাবার নাম আয়ান মাহমুদ। ছোট বাচ্চাটা নূর ছিল। আগন্তুক এই কথাটা যেন বিস্ফোরণের মতো মনে হলো, কারণ নূর যাকে নিজের আব্বু মনে করত সেই নূরের আব্বুর হত্যাকারী। কি অদ্ভুত দুনিয়া! কে কখন বেইমানি করে তা বলা মুশকিল। নূর যাকে পিতার আসনে বসিয়েছিল সেই তার পিতার ছায়াটা তার থেকে কেড়ে নেয়। আগন্তুক আবার বলা শুরু করলো, ভালোই চলছিল। হঠাৎ একদিন অফিস থেকে বাড়িতে এসে জানতে পারি রাবেয়ার নাকি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এসেছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি একটা লোক আর তার সাথে একটা মহিলা বসে রাবেয়ার সাথে হাসাহাসি করতেছে। আমি সেখানে তাদের সামনে যেতেই রাবেয়া লোকটাকে দেখিয়ে বলল, রাজ, এটা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এতদিন বিজনেসের জন্য বাহিরে ছিল, আজকে এসেছে। লোকটার সাথে পরিচিত হলাম। লোকটার কেউ না, নিলয়ের আব্বু। তাদের কোম্পানি আয়ানের কোম্পানি থেকে বড় ছিল। আমি ফ্রেশ হয়ে দেখি সবাই ড্রয়িং রুমে। নিলয় আর নূর একজন আরেকজনের সাথে খেলা করছিল। আমি ড্রয়িং রুমে যাওয়ার পর রাবেয়া যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। হিংস্রতা এসে আমার শরীরে ভর করে। তখন রাবেয়া বলে আজকে থেকে নাকি আয়ানের যাবতীয় সম্পত্তি ও আয়ানের সব অফিস নাকি আহনাফ মানে নিলয়ের বাবার আন্ডারে থাকবে। এটা শুনে আমার প্রচন্ড পরিমাণে রাগ উঠে যায়, কারণ সব কিছুর মালিক আয়ান ছিল। সে নাই, এখন তার স্ত্রী পাবে। তাহলে মাঝখান থেকে আহনাফ কোথা থেকে আসলো? সেদিন তাদের সাথে কথা বলে আমি ড্রয়িং রুম থেকে চলে যাই আর চিন্তা করতে থাকি এত কিছু করেছি রাবেয়াকে পাওয়ার আশায়, এখন আসলো সম্পত্তি। এগুলোকে হাতছাড়া করলে পথে আসতে হবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তখন রাবেয়ার গর্ভে আসে ওয়াজিহা। ওয়াজিহার সাথে আমার জন্য ভালোই হয়, কারণ ওয়াজিহার শরীরে আমার রক্ত, তাই আমি চুপ থাকি। কিন্তু বিপত্তি হয় তখনই যখন রাবেয়া ছোটবেলাতেই নিলয় আর নূরের বিয়ে ঠিক করে। আমি কিছু বলতেও পারি নাই, কারণ কথা আছে না,
যদি ঘরের আর বাইরের সবকিছু নারীর কন্ট্রোলে থাকে তাহলে নারীকে কিছু বলা যায় না। আমিও তেমন কিছুই বলতে পারিনি। রাবেয়া সব সম্পত্তি নিলয় আর নূরকে দিয়ে দিবে পরিকল্পনা করে। আমি ওয়াজিহাকে দেখিয়ে বলাই বলে, আমাদের যে অফিসগুলো দেখতেছি তার বেশিরভাগের মাঝে নাকি আহনাফের অবদান আছে। তার জন্যে নাকি আয়ান সব কিছু করতে পেরেছে। ওয়াজিহাকে নাকি আমার যে পাওনা আছে তার থেকে আর রাবেয়ার নামে যে একটা অফিস আর একটা 2 তলা বাড়ি তা লিখে দেবে। বাকি যে 10 থেকে 15টা বাড়ি তা নিলয় আর নূরের নামে। বল তোরা, এখন আমার কি করা দরকার? এত কিছু করলাম, আয়ানকে কাটা মনে করে জীবন থেকেই সরিয়ে দিলাম, আর এখন মনে হচ্ছিল আয়ান থেকে আহনাফ আমার বড় কাটা। রাজ কথাগুলো বলে আওয়াজ সিগারেটে এক টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোয়া ছেড়ে দিয়ে হা হা করে হাসতে থাকে। এতক্ষণ সবাই নীরব দর্শকের মতো শুনছিল। মানুষ নারী আর টাকার জন্য কত কিনাই করতে পারে, তার আজকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। এতদিন সবাই ভয় পেয়েছে এসকে তাণ্ডবে, পরে আসলো মাফিয়া কিং। এখন মনে হচ্ছে সবার উপরে রাজ মাহমুদ। রাজি বলা শুরু করলো, তখন আর কি, আহনাফ সহ তার পুরো ফ্যামিলিকে টার্গেট করি মেরে ফেলার। বেশ কয়েকবার অ্যাটাক করায় কিন্তু কাজ হয়নি, বেঁচে যায়। তবে যখন আমাদের বাড়িতে নূরের জন্মদিনের উপলক্ষে আসার কথা, ওই দিন তার ড্রাইভারকে দিয়ে গাড়ির ব্রেক কেটে নিই, আর ড্রাইভার অজুহাত দেখিয়ে চলে যায়। ওই দিন খেলাটা জমে যায়। আহনাফ ও তার স্ত্রীর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু নিলয় যে স্কুলে ছিল তা আমি জানতাম না, রাবেয়া জানতো। তখন তারা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন রাবেয়া নিলয়কে বাড়িতে আনে। নিলয় বোঝা হয়ে রয়ে যায়। নিলয় বা নূরকে তো বাঁচিয়ে রাখলে হবে না, কারণ সম্পত্তি তো এই দুজনের নামে। তাই আহনাফ মরার কিছুদিন পর প্ল্যান করি প্লেনে সামিল রাখি আমার বখাটে কিছু বন্ধুদের, যারা আমার আর রাবেয়ার বিয়ের দিন আসছিল। তানভীর, নাজমুল আর আফতাব। ওদের দিয়ে রাবেয়াকে ধর্ষণ করায়, নূরকে নিলয়কে মেরে ফেলি, সবই ঠিক ছিল। আমি মরার অ্যাক্টিং করি, কিন্তু হঠাৎ নিলয় উঠে দৌড়ে উপরে চলে যায়। যখন তারা রাবেয়াকে নিয়ে ব্যস্ত ছিল তাদের অগোচরে, আমার মেয়ে ওয়াজিহাকে নিয়ে নিলয় চলে যায়। তখন আমি কিছু বলতেও পারিনি। তবে পরে ওদের দিয়ে অনেক খোঁজ নিই, কোথাও পাওয়া যায়নি। আর নূরকে তো মনে করেছি মরে গিয়েছি। কিছুদিন আগে এসকের সম্বন্ধে জানতে পেরে চিনতে পারি এসকে হচ্ছে আয়ানের মেয়ে নূর। নিয়তির কি নির্মম পরিহাস দেখ! সেই ছোট্ট নিলয় বসে আছে মাফিয়া কিং এর চেয়ারে, আর আমি বসে আছি সেই হোয়াইট মাফিয়ার চেয়ারে। কোনো কিছু করতে গেলেও মাফিয়া কিং এর কাছ থেকে অনুমতি লাগতো। তবে ভালোই হয়েছে, এখন আমি তাকে মেরে মাফিয়া কিং এর চেয়ারে বসবো। I am the king of gangster city. মাস্তানি the mind city is my universe. এখানে এখন আমি যা বলবো তাই। কথাটা শেষ করতে পারেনি রাজ, তার আগে একটা গুলি চলে, আর গুলিটা যে ওনার পায়ে লাগে। আবির হাসতে হাসতে বলে, নো মিস্টার রাজ, আমি সেটা হতে দিব না। গ্যাংস্টার শহরটা পুরো আমার, আমি সব কিছুই আমার মতো করে তৈরি করে নিতে চাই। নিলয় ইজ ব্যাক ব্রো। একটাই গেম, যার নাম মাইন্ড গেম, আর একজনই কিং, হাই অ্যাম দ্য কিং। কথাটা বলে নিলয় মাটিতে থাকা পিস্তল তুলে নিয়ে আবিরকে গুলি করে। আবির সরে যায়, গুলিটা তানভীরের বুকে এসে লাগে। আবির বলে, বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুদের মাঝে শত্রুতা মানায় না ব্রো। আমি হিংস্র, আমার থেকে দূরে চলে যায়, না হলে আমার শহরে কারো অস্তিত্ব আমি রাখি না। নিলয়ের কোনো নিজস্ব শহর থাকে না, নিলয় যেখানে যায় সেই দুনিয়াটাই তারই হয়ে যায়। আবির কথা বলতে বলতে নিলয়কে গুলি চালায়। নিলয়ের কাঁধ বরাবর গুলিটা এসে লাগে। নিলয় পিছনে ছিটকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। নিলয় আর ওঠে না। আবির হাসতে থাকে। বৃষ্টি শুরু হয় প্রচণ্ড বেগে। আবির উপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, পুরো গ্যাংস্টার জগৎটা এখন আমার, না আছে নিলয় আর না আছে অন্য কেউ। যারা আছে তারা দুর্বল, আমার কোনো ইমোশন নেই, আর না আছে দুর্বলতা। আমি একা থাকতে চাই, আমার শহরে আমি একাই রাজত্ব করতে চাই। কিন্তু সেটা হবে না, আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। আবির ঘুরে তাকায়, সাইফুল দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। আবিরের দিকে তাক করে গুলি ছোড়ে। আবির একটু সরতেই গুলিটা হাতে লেগে হাত ফুটো করে বেরিয়ে যায়। আবির জোরে চিৎকার দিয়ে ওঠে। মাটিতে বসার আগে জোরে বলতে থাকে, তুই আমাকে মারবি?
এই আবির কে? তোকে আমি কথাটা বলেই পিস্তল ধরে সাইফুলের বুকে দুটো গুলি করে আবির। সাইফুল পিছনে সরে যেয়ে গাড়ির সাথে বাড়ি লেগে মাটিতে পড়ে যায়। তখনই অন্ধকার থেকে মুস্কান চিল্লিয়ে ওঠে। আসলে তারা প্রথম থেকেই ছিল, কিন্তু মাঝে কোথা থেকে একজন বৃদ্ধ মহিলা এসে নিয়ে যায়। সেখান থেকে ছুটে এসে দেখে নিলয় মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে আর সাইফুলের বুকে গুলি করেছে। তখনই সানজিদা মুস্কানের মুখ চেপে ধরে। কেউ টের পায়নি তাদের আগমন বার্তার। এসকে, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো আপনার হয়ে কাজ করেছি, আর আজকে আপনি আমাকেই মেরে দিলেন। তোকে আমি এত বছর ধরে নিজের সাথে করে রেখেছি, আর তুই কিছু টাকার জন্য হোয়াইট গ্যাংয়ের কাছে আমাদের খবর ফাঁস করতি। এটা বলে এসকে পরপর আরও দুটো গুলি করে ইয়াসমিনের বুকে। ইয়াসমিন ধপ করে মাটিতে পড়ে যায়। গ্যাংস্টার জগতের কি নির্মম খেলা! নিজেদের লোকেরাই নিজেদেরকে মারছে, আপন লোকটাই এখন চরম শত্রু। আবির শব্দ করে হাসে, বসা থেকে উঠে দাঁড়ায়, এসকের দিকে এগিয়ে আসতে থাকে। এসকে পিস্তল তুলে আবিরকে গুলি করে, কিন্তু পিস্তল থেকে আর গুলি বের হয় না। আবির হাসতে হাসতে এসকের দিকে এগিয়ে আসে। এসকে পিছনে সরে যেতে থাকে। আবির এসকের খুব কাছে এসে জড়িয়ে ধরে, মুখটা এসকের মুখের কাছে এনে বলে, রাজত্বের সাথে রাজকন্যা চেয়েছিলাম, কিন্তু নিলয়ের কারণে হলো না। তবে তোমাকে আমার মতো করে বানিয়ে নিব। এখন কোনো শক্তি। ধপ করে একটা শব্দ হয়। আবির এসকের গায়ের উপরেই হুমড়ি খেয়ে পড়ে। আবিরকে এসকে ফেলে দেয় মাটিতে। আবির মাটিতে পড়ে যেয়ে পিছনে তাকায়, দেখে দুটো মেয়ে এসে পিছনে দাঁড়ায়। এসকে দুজনের দিকে তাকিয়ে থাকে। তিনজন চোখাচোখি করে দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয়ের নিঃশ্বাস তখনও চলছে। নিলয়কে কয়েকবার ডাকে তারা। এসকে কাঁদতে কাঁদতে বলে, নিলয়, এই নিলয়, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি একবার চোখ খোলো না নিলয়, তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি। নিলয় কিছু সময় পর আলতো করে চোখ মেলে তাকায়। শোয়া থেকে উঠে বসে ও নিলয় তাকিয়ে দেখে আবির পড়ে আছে কিছুটা দূরে, আর রাজ পড়ে আছে পাশে। নিলয় বলে, এখনো খেলা বাকি আছে, এত তাড়াতাড়ি মরবো না। যাকে আঙ্কেল বলে রেখেছি সে আমার মা বাবা ও তোমার মা বাবার হত্যাকারী, আর সে ওয়াজিহা মানে মুস্কানের আসল বাবা। এটি শুনে রাজ সহ মুস্কান এসকে অবাক হয়ে যায়। এতক্ষণে সবকিছু মুস্কানের মনে পড়ে যায়। যখন রিফাত মুস্কানকে কাটতে আঘাত করে তখন স্মৃতিশক্তি চলে গিয়েছিল। এখন মুস্কানের কাছে সব পরিষ্কার। গ্যাংস্টার রাজ্যে প্রতিটা মানুষ গুটির মতোই ছিল। একে অন্যের মাইন্ড গেমে সবাই এক এক করে কাটা পড়ে গেছে। বেঁচে আছে কেবল রাজা আর রাজা। খেলা হবে রাজা ভার্সেস রাজার। নীলাই কথাটা বলে এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের কাছে এসে টেনে তুলতে আবির নিলয়ের বুকে লাথি মারতে যায়, কিন্তু নিলয় তা ডিফেন্স করে নিয়ে নিজেকে সামলে আবিরকে লোহার রড দিয়ে হাতে জোরে পাড়ি দেয়। আবির মাটিতে পড়ে যায়। আবিরের কাছে দিয়ে নিলয় বলে, তোকে অনেক ভালোবেসেছিলাম। ভালোবেসে যদি আমার কাছে নুসরাতকেও চাইতি, তোকে রাজত্ব সহ নুসরাতকে দিয়ে দিতাম। কিন্তু কি করলি? বেইমানি করলি। নুসরাত সহ যে আমাদের নতুন জীবন দিয়েছে তাকে মেরে দিলি। শোন না বন্ধু, তোকে মারবো না, তুই চলে যা, অনেক দূরে চলে যা, নিজেকে গুছিয়ে নিস। যুদ্ধে অংশ নিলে যে পিছিয়ে যায় সে ভয় পায়। আমি পিছিয়ে যাব না। আবির, কেন এমন করছিস? মাফিয়া কিং হতে চাই। পারবি না। আদায় করে নিব। তাহলে মাপ করে দিস। তোকে মেরে আমি মাপ চাইব না। আবির নিলয়কে কোমর থেকে ছুরি বের করে পেটে চালান করে দেয়। নিলয় ছটফট করতে থাকে। আবির ছুরি নিয়ে এসে নিলয়ের বুকে ঢোকাতে যাবে, তখনই নিলয় সরে যে মাটিতে পড়ে থাকা পিস্তল হাতে নেয়। হাতে নিয়ে আবিরের দিকে ধরতেই আবির বলে, এই ভাই, কি করিস এইগুলো? তোকে বন্ধু নয় ভাই ভাবতাম। পিস্তলটা নামা। মরণের সময় গেছে তোর, আমার দিকে আগাবি না। নিলয় কথা শুন ভাই, যা হয়েছে ভুল হয়ে গেছে, মাফ করে দে। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বেঈমানকে কখনো মাফ করা যায় না। কথাটা বলে নিলয় পিস্তলের টিকারে চাপ দেয়। পরপর তিনটে গুলি আবিরের বুকে যে প্রবেশ করে। আবির দূরে উড়ে যেয়ে পড়ে। এসকে সহ মুস্কান আর সানজিদা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এসকে বলে,
তোমার কিচ্ছু হবে না নিলয়, আমি হসপিটালে নিয়ে যাব, চলো আমার সাথে, চলো। নিলয়কে এসকে, মুস্কান, সানজিদা উপরে টেনে তোলে, কাঁধে হাত জড়িয়ে সামনে আগাতে যাবে, তখনই পিছন থেকে শুনতে পায়, দোস্ত, গ্যাংস্টার জগতে একটা কথা ছিল, বিশ্বাস আর সম্পর্ক দুটোই আলাদা বিষয়। কেউ কিং হতে পারে না। রক্তগুলো দেখ, পানির সাথে সুতের মতো দূরে চলে যাচ্ছে। লাশগুলো একটু পরে জঙ্গলের শেয়ারগুলো এসে টেনে টেনে খাবে, কিন্তু সেটা আমাদের একার না, তোকেও মরতে হবে। নিলয় ঘুরে তাকায়, আবিরের হাতে পিস্তল নিয়ে শুয়ে থেকে গুলি করতে যাবে নিলয়ের দিকে। ঠিক তখনই রাজ পিছন থেকে আবিরের কপাল বরাবর শুট করে দেয়। শুয়োরের বাচ্চা, নিলয়কে আমি মারবো, তাকে আমি মেরে গ্যাংস্টার ওয়ার্ল্ডের রাজত্ব করব। তুই এখনো মরিসনি? আচ্ছা, তোকে একটা গল্প বলি, শোন। এই যে মুস্কানকে দেখতেছিস, সেই হলো তোর আপন মেয়ে ওয়াজিহা, আর সাথে এই যে সানজিদা, এটাকে জানিস? রাজ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এটা হলো আয়ান মাহমুদের ছোট ভাই, আবরার মাহমুদের মেয়ে। সম্পদের লালসায় যাদেরকে তুই মেরে ডাকাত মেরেছে বলে চালিয়ে দিয়েছিলি, এখন বলবি আমি কিভাবে চিনতে পেরেছি? ছোটবেলায় মুস্কানকে আর সানজিদাকে দুজনকে দুইটা লকেট দিয়েছিলাম, সেম লকেট সানজিদার কাছে। আর রইল সানজিদা বেঁচে আছে কিভাবে? তাদের বাড়িতে কাজ করতো যে মালি কাকার স্ত্রী, উনি সেদিন আশ্রমে রেখে আসে। সানজিদার গলায় লকেট দেখে খোঁজ নিয়ে মালিক কাকার স্ত্রীকে বের করে সব জানতে পারি। মুস্কান, তোর হাতে সব তোর মাকে ধর্ষণ করিয়ে হত্যাকারী, তোর থেকে তোর শৈশবকে কেড়ে নিয়েছে, তোর বোনকে তোর থেকে আলাদা করেছে, তোর বান্ধবী প্লাস চাচাতো বোন সানজিদার আব্বু আম্মুর হত্যাকারী। তোর ভাইওর আব্বু আম্মুর হত্যাকারীকে কি শাস্তি দেওয়া যায়? মুস্কান চোখ বন্ধ করে বলে ওঠে, মৃত্যু। সাথে সাথে নিলয় ইশারা করে এসকে, সানজিদা আর মুস্কানের চোখ চেপে ধরে। নিলয় রাজের বুকে পরপর 6টা গুলি করে। রাজ চোখ বন্ধ করে নেয়, নিঃশ্বাস আর চলে না। আকাশ গর্জন করে ওঠে, বৃষ্টির পানি ওদেরকে ভিজিয়ে দিতে ব্যস্ত। কি দৃশ্যমান পরিবেশ, চারপাশে কতগুলো লাশের সমাহার। আর তারা গ্যাংস্টার জগতের সমাপ্তে এসে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। হয়তো গ্যাংস্টার জগতের সমাপ্তটা এখানে শেষ, হয়তোবা আবার নতুন কোনো অধ্যায়ের মাধ্যমে আবার গ্যাংস্টার রাজ্য গঠিত হবে।